এক্সকিউজ মি। প্রদীপদা, সুজন বলছিলাম। হ্যাঁ সুজন। কথা হচ্ছে যে একটুখানি অন্য বিষয়েই কথা বললাম, যাই হোক। হ্যাঁ অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে আমার খুব খারাপ, মানে আমার 4 দিন ব্যাপী জ্বর চলছে। হ্যাঁ হ্যাঁ সম্ভবত কালকে না কমলে আমার পরশু কোভিড টেস্ট হতে পারে। তো আনফরচুনেটলি আমার যদি শরীরটা খুব খারাপ হয়, হয়তো আমি আজকে প্রোগ্রামটা মানে লিভ করতে পারি, আমি পরে হয়তো ইউটিউবে শুনতে পারি। ঠিক আছে, নো প্রবলেম। নো প্রবলেম। এর জন্য প্লিজ আমাকে একটু কনসিডার করো যে হ্যাঁ হ্যাঁ, নো সার্টিফিকেট থেকে প্রবলেম। আমাকে। তাই আমি তোমাকে মানে অন হুম হুম প্ল্যাটফর্মেই হুম বললাম হুম, তাই। একদম ঠিক ঠিক আছে, নো আছে। প্রবলেম। আচ্ছা, শুরু করি এবার। শুভ সন্ধ্যা। আজকে নভেম্বর 2, আমাদের যে বিশেষ ওয়ার্কশপ, আমরা সিরিজ অফ ওয়ার্কশপস আমরা চালাচ্ছি একটি পার্টিকুলার টপিকে। সেই টপিকটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড। সেই বিশেষ ওয়ার্কশপটির আজকে নবম পর্ব। এর আগে প্রায় 8 দিন, অন্ততপক্ষে 8 দুগুণে 16 ঘন্টা আপনাদের সাথে আড্ডা মেরেছি। আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকেও যারা অলরেডি এসেছেন, যারা আসবেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই বিষয়ে আর একটি মাত্র ক্লাস হবে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। আমি বারবার বলছি যে এটাই ফাইনাল, আর একটা হবে, কিন্তু প্রত্যেকবারই তারপরে এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে। বাট আর এক্সটেন্ড হবে না, আজকেরটার পরে আর একটি মাত্র সেশন আমাদের হবে। আমি শেষে গিয়ে সেই সম্পর্কে আরও ডিটেলসে বলবো আপনাদেরকে। এটা সেশন নাম্বার 9। আমরা যে বেসিক বিষয়গুলো, সেগুলোর অনেকটাই কভার করে ফেলেছি। আমি ইতিপূর্বে, মানে এই যে আমি কথা বলছি এই সময়ের পূর্বে মোটামুটি যারা এসছেন তাদের প্রায় সবার নামই লিখে নিয়েছি। এখন যারা জয়েন করছেন, যেমন এক্ষুনি মটোরোলা, পাওয়ার ওয়ান, ইন্দ্রনীল জয়েন করলো। আপনারা যারা জয়েন করছেন, কোনো একটা সময়, মিটিংয়ের একটা কোনো সময়ে চ্যাট এরিয়াতে নিজের নামটা একটু লিখে দেবেন। তাহলে আমি পরবর্তীতে যাদের নাম বাদ দিয়েছি, অর্থাৎ যাদেরকে আমি কভার করতে পারলাম না, তাদের নামটা ওখান থেকে লিখে নেব। আমি একবার বলে দিচ্ছি কাদের নাম আমি লিখেছি, তাহলে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তাদেরকে না লিখলেও চলবে। শাহিন আলম, রাতুল বসাক, জান্নাতুল ফিরদৌস, বিল্লা, সুজন বোস, আমজাদ ভাই, মনির রানা ভাই, অনুপম দা, তনুময় দা, স্নেহাশিস, রহিস, সন্তু আর আরিফ, কুন্দন, এদেরকে আমি লিখেছি অলরেডি। বাকিদেরকে আমি লিখিনি। তো যাদের লিখলাম না তারা একটুখানি চ্যাটে নামটা লিখে দেবে, আমি শেষে গিয়ে দেখে নেব। যাই হোক, অতিরিক্ত কথা না বাড়িয়ে মূল টপিকে ফেরা যাক। আমরা মোটামুটি জানি আমাদের ফরম্যাট কী হয়। তো শুরুতে প্রশ্ন নেবার পালা। অন টপিক যদি কোনো প্রশ্ন থাকে, আমরা যে বিষয়গুলো নিয়ে অলরেডি আলোচনা করেছি ইতিপূর্বে সেই বিষয়ে, তাহলে আপনারা এখন রাখতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা ইন্দ্রনীল, তোমার মাইক্রোফোনটা আনমিউট করা আছে। যদি তোমার কিছু বলার থাকে তাহলে তুমি নিশ্চয়ই বলবে, না হলে তোমার মাইক্রোফোনটা মিউট করে দেবে, ঠিক আছে? সম্ভবত মোবাইলের ক্ষেত্রে ডান দিকের নিচের দিকে আসসালামাইকুম। মাইক্রোফোনের মিউট আদাব বাটনটা থাকে। আদাব দাদা, আমি প্রদীপ দা, আমি মহতাসিম বিল্লাহ, হ্যাঁ বাংলাদেশ দিনাজপুর থেকে। হ্যাঁ তো এর আগে অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো বিশেষ করে আমি যেটা দেখি যে আমার একটা উইন্ডোজ, আমি 10 বছর আগে এটা পিসি খুব কম কনফিগারেশনে করা আছে। আমি এটাকে উইন্ডোজ 10 দিয়েছি। তো মাঝে মাঝে আপডেট অটোমেটিকলি হয়ে যায়।
তো হয়ে গেলে দেখা যায় উইন্ডোজটা খুব ভারী হয়, তখন স্লো কাজ করে। তো এর মধ্যে হয়তো বলা হয়েছে কিনা জানি না, এই আপডেটটাকে আমি মোটামুটি ভাবে স্টপ করতে পারতেছি না। যে এটা কোনো ওয়ে বা সিস্টেম আছে কিনা যেটা আমি এই আপডেটটাকে আমি অফ করে রাখতে পারবো, তাতে আমার উইন্ডোজটা আগের ভার্সনে থাকবে। তাতে দেখেছি যখন ইনস্টল দিয়ে দেই উইন্ডোজ 10 আগের ভার্সনে বা আপডেট দেওয়ার আগে, তখন দেখা যায় অনেক ভালো কাজ করে, কিন্তু আপডেট যখনই হয়ে যায় তখনই দেখা যায় একদম ভারী হয়ে যায়, আর কোনো নেটে কাজ করা যায় না, মানে ব্যাপারটা এই ধরনের। তো এটা সলিউশনটা কি হতে পারে? আচ্ছা, আমার র্যাম 1 জিবি, 1 জিবি, তো এটাকে কি আমি 2 জিবি করলে কি আমার উইন্ডোজ আপডেট 2020 দিলে কি কাজ করতে পারে কিনা? স্টার ইএক্স মাদার বুক মাদার বোর্ড আমার স্টার ইএক্স। আচ্ছা দাদা, ঠিক আছে। ওকে। আচ্ছা, প্রথমত আপনাকে বলি যে আপনি যে কনফিগারেশনে উইন্ডোজ 10 চালাচ্ছেন সেটা উইন্ডোজ 10 আইডিয়াল কনফিগারেশন নয়। মানে আইডিয়াল মানে উইন্ডোজ 10 আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদি 32 বিট মেশিন হয় তাহলে বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে 2 GB র্যাম এবং মোস্ট প্রবলি 1.8 GHz প্রসেসর। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। সেখানে আপনি 1 GB চালাচ্ছেন, ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার যে চলছে এটাই যথেষ্ট। এটা অ্যাকচুয়ালি চলার কথা নয়, কারণ এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। আর যদি 64 বিট মেশিন হয় মানে অপারেটিং সিস্টেম হয়, তাহলে সেক্ষেত্রে র্যামের রিকোয়ারমেন্টটা 4 GB মিনিমাম। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে উইন্ডোজ ভালো চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আবারও বলছি এটা হয়তো একটু বিতর্কিত, বাট এগেইন উইন্ডোজ 10 আপডেট বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে সেটাকে নেট কানেকশান থেকে দূরে রাখা। তাছাড়া কোনো উপায় নেই। প্রচুর সফটওয়্যার, প্রচুর রেজিস্ট্রি টুইক, প্রচুর গ্রুপ পলিসি এডিটার টুইক্স ইত্যাদি অ্যাভেলেবল রয়েছে অল ওভার দ্য ইন্টারনেট, কিন্তু এর কোনোটাই কিন্তু বুলেট প্রুফ নয়। এবং আমি পার্সোনালি মনে করি, হ্যাঁ, এর কিছু কনসও রয়েছে, বাট আমি পার্সোনালি মনে করি যারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন তাদেরকে ফরচুনেটলি আনফরচুনেটলি আপ টু ডেট থাকতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনি হয়তো 5 দিনের জন্য, 10 দিনের জন্য কি 2 মাসের জন্য আপডেটটাকে স্টপ করে রাখলেন, কিন্তু যেটা আপনি স্টপ করে রাখলেন সেই আপডেটটা পরবর্তীতে ডাউনলোড হবেই। সুতরাং আপডেট বন্ধ করার কোনো উপায় আছে, অনেকগুলো মানে উপায় আছে, মিনস অনেকেই অনেক কিছু বলেছেন, সেগুলো দিয়ে টেম্পোরারি কিছুটা হয়তো হয়, কিন্তু কোনো বুলেট প্রুফ উপায় নেই। সুতরাং সেক্ষেত্রে আমি বরঞ্চ বলবো যে উইন্ডোজটা আপ টু ডেট রাখুন, এবং আপনার উদ্দেশ্যে আনফরচুনেটলি বলতে হবে যে এটা আপনার আইডিয়াল সেট আপ নয় উইন্ডোজ 10 ব্যবহার করার জন্য। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই কিছুদিন আগে রিসেন্ট একটা মানে কিউমুলেটিভ আপডেট এসেছে উইন্ডোজের। তো ওটা আমি ফার্স্টে ইনস্টল মানে যখন আপডেট করছিলাম তারপরে দেখলাম ওটা ইনস্টল হয়নি। তো আমি ভাবলাম মানে বারবার ট্রাই করা সত্ত্বেও হয়নি। তো আমি ভাবলাম যে এটা হয়তো কোনো ইস্যু আছে, তো আমি রিসেট করে দিয়েছিলাম। দিয়ে তারপরে আবার আপডেটটা হয়েছিল কিন্তু আবার ইনস্টল হয়নি। তো তারপর থেকে কি হচ্ছে, আমি যখন কম্পিউটার অন করছি তারপরে মানে পিনটা দেওয়ার পরে আবার কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে। বারবার এটাই হচ্ছে আর কি। তো এটা তো মানে প্রবলেম আর কি। তো হ্যাঁ, এখন লাস্ট আমি কিউমুলেটিভ আপডেটের কথা বলতে পারবো না। একটা কোয়ালিটি আপডেটের ক্ষেত্রে আমার এক বন্ধুর একটা প্রবলেম হয়েছিল রিসেন্টলি, মানে গত পরশু দিন আমি প্রবলেমটা ফিক্স করেছি। আমি জানি না সেরকম কিছু প্রবলেম হচ্ছে কি না। এখন বিষয় হচ্ছে যে এই অ্যাকচুয়ালি প্রবলেমটা কী মানে কেন হচ্ছে আমি জানি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি গেস করতে পারি। সেই গেসটা হচ্ছে, এক, আপডেটটা ঠিকঠাক ডাউনলোড হয়নি। ঠিক আছে, এবার আপডেটটা ঠিকঠাক ডাউনলোড না হওয়ার ফলে প্রত্যেকবারই যখন রিস্টার্ট হচ্ছে তখন আপডেটটাকে ইনস্টল করার চেষ্টা করছি, ইনস্টল করতে গিয়ে ফেল হচ্ছে, যেটা আমার বন্ধুর ক্ষেত্রে হচ্ছিল। তো এখন আমি প্রথমে যেটা করেছিলাম, ওর তো তোমার তো তবু ভাই কুন্দন অন্ততপক্ষে পিনের জায়গাটা আসছে, পাসওয়ার্ডের জায়গাটা আসছে, কিন্তু ওর সেটাও আসছিল না। ওই রিকভারি মোডে গিয়ে থেকে যাচ্ছিলো, সেখানে স্টার্ট আপ, রিপেয়ার ইত্যাদি ইত্যাদি
করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। পরবর্তীতে যেটা করলাম, ওখানে স্টার্টআপ রিপেয়ার, তার মধ্যে অ্যাডভান্স বলে একটা অপশান থাকে, ন্যারেটার দিয়ে যাওয়া যায় ওই উইন্ডোটাতে। সেই অ্যাডভান্স অপশানসের ভেতরে একটা কোথাও ছিল, আমি এক্স্যাক্টলি স্টেপসটা মনে করতে পারছি না, বাট সেখানে ছিল যে আনইনস্টল প্রিভিয়াস আপডেট। তো সেখান থেকে আমি কোয়ালিটি আপডেট যেটা ছিল সেটা আনইনস্টল করেছি। সেই আপডেটটা করার পরে যেটা হয়েছে, আপডেট আনইনস্টল করার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে তার কম্পিউটারটা অন হয়েছিল। অন হয়ে যাওয়ার পরে সে যখন নেক্সট টাইম কম্পিউটার বন্ধ করতে যায়, তখন তাকে অপশান দেওয়া হয়েছে আপডেট অ্যান্ড শাটডাউন অর আপডেট অ্যান্ড রিস্টার্ট। তো বাধ্য হয়ে সে আপডেট অ্যান্ড শাটডাউন করেছে, এবং তারপরে যখন পুনরায় সে অন করে তখন সেম প্রবলেম আবার, মানে কম্পিউটার অন হচ্ছে না, রিকভারিতে গিয়ে থেকে যাচ্ছে। তো এটা ফ্রিকোয়েন্টলি হচ্ছিল। এখন তোমার ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে যে তোমার মানে আমি একটা স্টেবল জায়গাতে আনতে চাইছি, অর্থাৎ কম্পিউটারটাকে একবার অন করাতে চাইছি। এখন তুমি দেখো কোনোভাবে কম্পিউটার যখন স্টার্ট করা হবে তখন F8 কন্টিনিউয়াসলি প্রেস করার সময় তোমার রিকভারি মোডে যাওয়ার কিছু অপশান দেয়। সেই রিকভারি মোডে যাওয়ার যে অপশানগুলো, সেই অপশানগুলোর মধ্যে কোথাও অ্যাডভান্স তুমি পাও কি না, সেখান থেকে আনইনস্টল আপডেটস বা আনইনস্টল প্রিভিয়াস কোয়ালিটি আপডেট, এরকম কিছু অপশান তুমি পাচ্ছ কি না। যদি সেটা পাও তাহলে সেইটা করো। সেটা করার পরে তারপর কম্পিউটার হোপফুলি স্টার্ট হবে, অর্থাৎ পিন দেওয়ার পরেও কম্পিউটার অন থাকবে। অন থাকার পরে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি আপডেটটা আনইনস্টল করলাম ঠিকই, কিন্তু আপডেট যে ফাইলটা যেটা ডাউনলোড হয়েছে সেটা কিন্তু থেকে গেছে, সেটাকে কিন্তু আমি রিমুভ করিনি। তো তখন আমি যেটা সম্ভবত প্রথম বা দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম যে ডিস্ক ক্লিন আপের মাধ্যমে ক্লিন সিস্টেম ফাইলস, সেইখানে গিয়ে উইন্ডোজ আপডেট ফাইলস যে অপশানটা থাকে সেটা চেক করে ওটাকে ক্লিন করতে হবে, অর্থাৎ আমি উইন্ডোজ আপডেটস ফাইলগুলোকে ডিলিট করব। সেইটা করার পরে হোপফুলি তারপরে ঠিকঠাক চলবে, বা প্রয়োজন হলে, যেহেতু আগেই যেটা বললাম যে আজ যদি আমি আপডেট বন্ধ করি, কালকে আবার সেই আপডেট আমাকে খোঁচা মারবে। তো সুতরাং আমি যদি মনে করি আমি ম্যানুয়ালি আপডেট করব, অর্থাৎ অটোমেটিক না আপডেট করে জাস্ট উইন্ডোজ আই প্রেস করে সেটিংসে যাব, সেখান থেকে উইন্ডোজ আপডেট, সেখান থেকে চেক ফর আপডেট করে ওখানে কিছুক্ষণ ওয়েট করব যাতে আপডেটটা সেই মুহূর্তে ডাউনলোড হয়ে সেই মুহূর্তে ইনস্টল হয়। অনেক সময় যেটা হয় যে আমার হয়তো ব্যাকগ্রাউন্ডে তো ডাউনলোড হচ্ছে, এবার আমি তো বুঝতে পারছি না কতটা কি ডাউনলোড হলো কি না হলো, হয়তো 99% ডাউনলোড হয়েছে, আমি তখন কম্পিউটার বন্ধ করে দিয়েছি। বা হয়তো 88% হয়েছে, তখন আমার নেটটা ডিসকানেক্টেড হয়ে গেছে, করে তারপর ফাইলটা পুরোপুরি ডাউনলোড হয়নি। তো এই প্রবলেমগুলো হয় অনেক সময়। তো সেই কারণে আমি যেটা বললাম, এটা যদি করে দেখতে পারো, যদি কাজে লাগে আদৌ। দাদা শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, শাহিন আলম কথা বলছি। আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে আমি খুব কম দামি একটা পিসি কিনে আমি হার্ডওয়্যারে যে কাজগুলো সেগুলো আমি দেখার চেষ্টা করছি, সেই জন্য আপনাকে প্লাস কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। এখন যে প্রশ্নগুলো হচ্ছে, আমি সেই ক্ষেত্রে দেখেছি বা অনেক ওয়েবসাইট বলছে যে মাদারবোর্ডে সরাসরি ওরা হাত দিতে নিষেধ করছে, যে হাত দিলে যে আমাদের শরীরে যে পরিমাণে কারেন্সি তৈরি হয় সেই ক্ষেত্রে মাদারবোর্ডের প্রবলেম হতে পারে। তো এই বিষয়টা কতটুকু এটা বলবেন, এবং আমার নেক্সট কোশ্চেন আছে, আমি করছি, আচ্ছা, ঠিক আছে। পর্যায়ক্রমে করছি। জি। হ্যাঁ, আমি বলছি। এখন আমি এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করেও ছিলাম যে আমাদের বিভিন্ন বস্তুর সাথে ঘর্ষণের ফলে অনেক সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হয়। এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এবার ধরে নেওয়া যাক যে আমি কথার কথা বলছি, আমার ঘরে কার্পেট পাতা রয়েছে আর আমার পায়ে একটি স্লিপার রয়েছে। তো আমি কি করলাম, সেই স্লিপারটা পরে হেঁটে কার্পেটের উপর দিয়ে হেঁটে আমি আমার কম্পিউটারের কাছে এলাম। এবার এই যে কার্পেটের উপর দিয়ে স্লিপার পরে হাঁটছি, তার মানে স্লিপারের সাথে কার্পেটের একটা ঘর্ষণ তৈরি হচ্ছে, যার ফলে আমার শরীরে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, যে ইলেকট্রিসিটিটা জমা থাকছে। আরও যদি বলতে হয়, আপনারা কম বেশি জানেন যে আমরা যে প্লাগ পয়েন্ট, যে সকেটগুলো ব্যবহার করি, অর্থাৎ ইলেকট্রিসিটি যে সুইচ, ওয়াল পাওয়ার যেখানে, সেখানে দেখবেন আপনারা 3টে পিন থাকে, মানে 5টা পিনের প্লাগ হয় অনেক সময়, কিন্তু মেনলি হয় 2 পিনের প্লাগ অথবা 3 পিনের প্লাগ, এটা আমরা পাই।
এবার এই 3 পিনের প্লাগ 3 পিন প্লাগ যেগুলো তার যে ওপরের একটু বেশ মোটা পিন যেটা সেই পিনটাকে গ্রাউন্ডিং বলা হয়। এবার ওই পিনটার সাথে যে কানেকশানটা আছে তারটা আছে সেই তারটার সাথে কিন্তু আর কিছুই কানেক্ট করা নেই, জাস্ট ডিরেক্টলি সেটা কোনো না কোনোভাবে গ্রাউন্ডে মাটিতে টাচ করানো আছে বা মাটির ভেতরে ঢোকানো রয়েছে। এটার অর্থ হচ্ছে এটার অনেক অর্থ আছে, আমি তো ইলেকট্রিশিয়ান নই, বাট এটার একটা গুণ হচ্ছে যে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেটা তৈরি হয় সেইটাকেও গ্রাউন্ডে মিশিয়ে দেয়। এবারে মাদারবোর্ডে হাত দিতে বারণ করা হয় কারণ হচ্ছে যে আমরা যদি প্রচণ্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিল্ড আপ করি আমাদের শরীরে, তারপরে যদি ডিরেক্টলি গিয়ে মাদারবোর্ডে টাচ করি তাহলে মাদারবোর্ডে কী হচ্ছে যে কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টের ভেতরে সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা প্রবাহিত হচ্ছে, যার ফলে সেই কম্পোনেন্টগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এর থেকে তাহলে মুক্তি পাওয়ার কি উপায় আছে? যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য অ্যান্টিস্ট্যাটিক বেল্ট পাওয়া যায়, অর্থাৎ হাতে যেরকম আমরা রিস্ট ওয়াচ পরি সেরকমভাবে একটা বেল্ট পরে নিতে হয়, যে বেল্টটা কী করে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাকে শোষণ করে নেয়। তো এই অ্যান্টিস্ট্যাটিক বেল্ট এটা যারা প্রফেশনালি কাজ করেন তারা এটা ব্যবহার করেন। আচ্ছা, আমরা কি করতে পারি? এবার এই প্রসঙ্গে আরও একটা কথা বলা দরকার, হ্যাঁ, আমরা কি করতে পারি বলার আগে, সেটা হচ্ছে যে এই যে যতটা ভয় দেখানো হয় আমাদেরকে, এই হাত দিও না খারাপ হয়ে যাবে, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিল্ড আপ হয়ে যাবে, সচরাচর কিন্তু অতটাও হয় না। মানে জাস্ট আমি এই যে বললাম খুব রেয়ার কেসগুলোতে যদি আমি কার্পেটে খুব স্লিপার বা চামড়ার, বিশেষ করে চামড়ার জুতো যদি হয় সেসব পরে হাঁটি, বা হয়তো অনেকক্ষণ থেকে আমি হাতটা এরকম ঘষছি, হাতে যেমন একটা তাপ তৈরি হচ্ছে, আমার হাতের এখানে চেয়ারের হাতলের সাথে আমি হাতটা ঘষছি, হতেই পারে যে এর মাধ্যমে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হলো। তো সেই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটার থেকে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যদি ওই ধরনের কিছু না করি তাহলে আমরা সেফ থাকবো কম্পিউটারে হাত দেওয়ার আগে। আর একটা বিষয় যেটা আমরা করতে পারি যদি সেটা পসিবল হয়, সেটা হচ্ছে যে সেটা পুরোপুরি পসিবল নয়, আমি পুরোপুরি পসিবল নয় এই কারণেই বলছি, যদি আমি একটা নতুন পিসি বানাচ্ছি সেই সময় পসিবল নয়, কিন্তু আমার পিসি বানানো রয়েছে, পিসি ঠিক রয়েছে, কোনো একটা প্রবলেম হয়েছে, তো কোনো একটা প্রবলেম হয়েছে, আমি এখন আমার ক্যাবিনেট খুলে দেখবো আমার মাদারবোর্ডে কী ইস্যু হলো, র্যাম ঠিক আছে কি না। এবার সেইটা করতে গিয়ে আমরা যেটা স্বাভাবিকভাবে করি এবং যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা পাওয়ার কেবিলটাকে খুলে দিই বা পাওয়ারটাকে অফ করে দিই। এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি পাওয়ারটাকে অফ করে দিচ্ছি কিন্তু পাওয়ার কেবিলটাকে খুলছি না। অর্থাৎ সাপোজ আমার কম্পিউটারটা ইউপিএসের সাথে কানেক্টেড রয়েছে বা ডিরেক্টলি ওয়াল পাওয়ার সুইচ বোর্ড যেটা আমরা বলি তার সাথে কানেক্টেড রয়েছে, ঠিক আছে? তো আমি কি করব, তার সুইচটা অফ করে দেবো কিন্তু কেবিলটা খুলবো না। এবার আপনাদেরকে বলি, যদি এটা ইলেকট্রিসিটির গল্প, আমরা যে এই যে 3টে কেবিলের কথা বললাম, 3টে পিনের কথা বললাম, তার মধ্যে একটা পিন থাকে নিউট্রাল, একটা থাকে ফেস আর একটা থাকে গ্রাউন্ড বা আর্থ আমরা বলি। এবার যেটা ফেস যে পিনটা সেইটাতে অ্যাকচুয়ালি আমরা যদি টাচ করি তাহলে আমরা শকটা খাই, আর একটা যেটা আছে নিউট্রাল সেটাতে শকও খাই না। এবার যখন আমরা সুইচটাকে বন্ধ করছি কোনো সুইচ বোর্ডের বা ওয়াল পাওয়ারের, তখন কি হচ্ছে, ওই যে ফেসটা রয়েছে অর্থাৎ যেটাতে টাচ করলে আমি কারেন্টটা খাবো সেই ফেসটাকে ডিসকানেক্ট করে দেওয়া হয়। বাকি যে দুটো রয়েছে অর্থাৎ নিউট্রাল আর একটা হচ্ছে গ্রাউন্ড, এই দুটো কিন্তু তখন কানেক্টেড থাকে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে আমি যদি কেবলটা না ডিসকানেক্ট করি আমার সুইচ বোর্ড থেকে এবং কম্পিউটার থেকে, জাস্ট সুইচটা অফ করে দিলাম কম্পিউটারের ওয়াল পাওয়ারের, বা আমাদের অনেকেরই কম্পিউটারের যে এসএমপিএস রয়েছে সেই এসএমপিএসে একটা পাওয়ার সুইচ থাকে, সেটাকে বন্ধ করে দিলাম। তাতে করে কি হলো, আমার কম্পিউটারটা ডিরেক্টলি পাওয়ার ফেস থেকে ডিসকানেক্টেড কিন্তু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সুতরাং যদি অল্প বিস্তর স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিল্ড আপও করে সেটা কিন্তু ডিরেক্টলি কম্পিউটারকে ক্ষতি করতে পারবে না, সেটা ওই গ্রাউন্ড শুষে নেবে। এবার এক্ষেত্রে আবার বলছি, যদি কারো অ্যান্টিস্ট্যাটিক বেল্ট পরে নেওয়া সম্ভব হয়, খুব বেশি দামও নয়, আমার যদিও নেই আমি কিনিনি, বাট অবভিয়াসলি খুব কম দাম, হার্ডলি 80-100 টাকা দাম হবে হয়তো। তো যদি সেটা করে নিতে পারেন তাহলে ভালো, তা না হলে এইগুলোকে নিয়ে ব্যবহার করবেন, তাহলে অসুবিধা হবে না। কিন্তু আমাদের যেগুলোকে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে যখন আমরা ক্লিন করছি, সাপোজ আমরা একটা ব্রাশ দিয়ে ক্লিন করছি, সেই ব্রাশটা হয়তো কোনো ফাইবার ম্যাটেরিয়াল, যেটা প্রকৃতিজাত ম্যাটেরিয়াল নয়, কিছু ব্রাশ আছে যেটা উল দিয়ে তৈরি হয়, হ্যাঁ, বা এরকম ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেগুলো ভালো। কিন্তু নর্মাল যেগুলো সিনথেটিক ম্যাটেরিয়াল, নাইলন ইত্যাদি দিয়ে তৈরি হয়, হয়তো সেরকম একটা ব্রাশ দিয়ে আমি বেশ ঘষে মাদারবোর্ডটাকে ঘষে পরিষ্কার করছি,
এবারে যে ব্রাশের সাথে মাদারবোর্ডটা ঘর্ষণ হচ্ছে, তখন কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটি বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে? তো সেই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করি, তাহলে অসুবিধা হওয়ার কিছু কারণ নেই। যে খুব একটা মাদারবোর্ডে টাচ করলেই মাদারবোর্ড খারাপ হয়ে যাবে, সেটা যতটা ভয় দেখানো হয় ততটা ভয়ের কারণ নেই এখন। আমার যে দ্বিতীয় যে প্রশ্ন, সেই ক্ষেত্রে আমরা অপটিক্যাল ড্রাইভ এবং আরো বিভিন্ন ড্রাইভ গুলো দেখি। এখন স্বাভাবিক অর্থে আমার জানার বিষয় যে কোনটা কত পিনের, এটা আসলে ওইখানে কি লেখা থাকে, বা যদি থাকে তাহলে সেটা বোঝার উপায় কি রয়েছে যদি একটু বলেন? কত পিন বলতে? যেমন ধরা যাচ্ছে যে আমার হার্ড ড্রাইভে বা অন্যান্য ক্ষেত্রে, যেমন আমার মাদারবোর্ডে দুইটা কানেক্টর যাবে, একটা 24 পিন এবং একটা 4 পা, যাই কিছু হতে পারে। তো এই পিন গুলো কি আসলে যে কানেক্টরটা আমি ইনসার্ট করব, সেই ক্ষেত্রে কি ওইখানে কি এটা লেখা থাকে? অ্যাকচুয়ালি লেখা ওইভাবে থাকে না। তবে সকেটগুলোকে বা কানেক্টরগুলোতে যদি আমরা হাত দিই, তাহলে আমরা বুঝতে পারি। কারণ এখন মডার্ন মাদারবোর্ড সবই 24 পিন। এবার কি হয় যে যখন আমরা এসএমপিএসগুলো কিনি, তখন ওই 24 পিনের যে ক্লিপটা, যে প্লাগটা, সেইটা দুভাগে ভাগ করা থাকে। মানে একসঙ্গে জড়ো করা থাকে, কিন্তু মাঝখানে একটা ক্লিপিং করা থাকে। চাইলে আমি খুলে ওটাকে 20 পিন অথবা 24 পিন করতে পারি। এটা একটা জায়গা কনফিউশন হতে পারে মানুষের। তবে আবার বলছি, ম্যাক্সিমাম নতুন মানে গত 4-5 বছরে যে মাদারবোর্ড প্রডিউস হয়েছে, সেগুলো সবই বা তার বেশিও হতে পারে। মানে 4-5 বছর বলছি, তার বেশিও হতে পারে। সে সবই 24 পিন। ইনফ্যাক্ট আমি আমার লাইফে এখনও 20 পিনের মাদারবোর্ড দেখিনি। আচ্ছা, সেকেন্ড কনফিউশন যেটা আমার নিজেরও হয়েছে, আমার পিসি বিল্ড করতে গিয়েও কয়েকবার হয়েছে, সেটা হচ্ছে যে আমি আজকে এই ডিটেলসে আলোচনা করব, এখন আমি সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে আমাদের সিপিইউর পাওয়ার রেলের বিষয়। সেটা আমি যখন আলোচনা করব আজকে, ওই বিষয়টা ডিটেলসে বলবো, কিন্তু লেখা থাকে না। হ্যাঁ, লেখা থাকে না। এবার অপটিক্যাল ড্রাইভের ক্ষেত্রে যদি আমি সাপোজ ধরছি হার্ড ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, এখানে আমরা দু ধরনের পাই। একটা হচ্ছে যেগুলো পুরনো, সেখানে যেগুলোতে পাটা কানেকশন রয়েছে। পাটা কানেকশন বলতে যে কেবলটা কম্পিউটারে সাপোজ ডিভিডি ড্রাইভ থেকে মাদারবোর্ডে যাচ্ছে, যে তারটা, সেটা পাটা যদি হয়, তাহলে তার অনেকটা বেশ আমি বলছি 24-25টা পিন যদি পরপর রাখা হয়, তাহলে যতটা জায়গা হবে, এরকম বেশ লম্বা জায়গা, যেটা এবং কেবলটা চ্যাপ্টা, পাতলা চ্যাপ্টা, এবং গায়ে হাত দিলে, কেবলটাতে হাত দিলে অনেকগুলো শির পাওয়া যায়। হ্যাঁ, এরকম একটা কেবল দিয়ে, যেটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয় ডিভিডি ড্রাইভ থেকে বা পুরনো পাটা হার্ড ড্রাইভ থেকে। এগুলোকে বলা হয় পাটা কানেকশন। আর যদি পাটা কানেকশানের আমার ডিভিডি ড্রাইভ বা হার্ড ড্রাইভ হয়, সেক্ষেত্রে ওই হার্ড ড্রাইভ বা ডিভিডি ড্রাইভকে পাওয়ার দিতে গেলে যে কেবলটা আমরা, যে সকেটটা আমরা ব্যবহার করব, সেটাকে বলা হচ্ছে মোলেক্স কানেক্টর। সেখানে 4টে সম্ভবত পিন থাকে, যদি খুব ভুল না বলি, 4টে পিন থাকে। এবং আমরা যদি ডিভিডি ড্রাইভের বা হার্ড ড্রাইভের ওই যে স্লটটা, যেখানে এই মোলেক্স কানেক্টরটা আমরা ইনসার্ট করব, সেখানে যদি টাচ করি, তাহলে আমরা হাত দিয়ে ফিল করতে পারবো যে ভেতরে 4খানা বেশ মোটা মোটা পিন রয়েছে। এগুলো কিন্তু সরু পিন নয়। যেটা পাটা কানেকশন, তার পিনগুলো একদম সরু সরু, কিন্তু এইটার যে পিন, মানে মোলেক্স কানেক্টরের যে পিন, সেটা খুবই বড় বড়, মানে বেশ ভালোভাবে বোঝা যায়, ব্রেইল ডটের থেকেও অনেকটা মোটা। আর যদি আমার মডার্ন হয়, তাহলে আমি কি পাবো? তাহলে আমি দু ধরনের কানেক্টর পাচ্ছি। একটা হচ্ছে যেটা আমার হার্ড ডিস্ক বা ডিভিডি ড্রাইভ বা আরও যদি কোনো অপটিক্যাল ড্রাইভ থাকে, সেখান থেকে যেটা মাদারবোর্ডে যাচ্ছে, সেটা একটা সরু রিবনের মতন কেবল, চ্যাপটা, সেটাকে বলা হচ্ছে সাটা কেবল। আর ওটাকে পাওয়ার আপ করার জন্য, ইলেকট্রিসিটি দেওয়ার জন্য যে কানেকশানটা ব্যবহার করা হচ্ছে, যে কানেক্টরটা ব্যবহার করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাটা কানেক্টর। সেখানে সম্ভবত 5খানা, সেখানে কোনো পিন থাকে না, সেখানে একটা চ্যাপ্টা পাথ মতন থাকে, তার সেই পাথটা ওই আমার যে ক্লিপ, তার মাঝখানে ঢুকে যায়। মানে ক্লিপটা ওই পাথটাকে কামড়ে ধরে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, সেখানে কোনো আলাদা করে পিন আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারবো না। মডার্ন যে সমস্ত ডিভিডি ড্রাইভ, হার্ড ড্রাইভ যা রয়েছে, সেগুলো সবই ওরকম সাটা কানেকশন। সেক্ষেত্রে কম্পিউটার থেকে সাটা কেবল, মানে মাদারবোর্ড থেকে সাটা কেবলের মাধ্যমে আমরা সেটা কানেক্ট করব, এবং ওই পার্টিকুলার ডিভাইসটাকে পাওয়ার আপ করার জন্য আমরা সাটা যে পাওয়ার কানেক্টর, সেটা ব্যবহার করব। ঠিক আছে? আর কি আরও কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে
যে আমরা এই কানেকশনগুলো যদি আমরা কখনো ভুলভাল লাগিয়ে থাকি, তাহলে কি সেই ক্ষেত্রে মাদারবোর্ডের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কতটুকু? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভুলভাল লাগানোটা খুব কঠিন। কারণ হচ্ছে ফরচুনেটলি এই যে কানেক্টারগুলো এগুলো এমনই স্পেসিফিক ডিজাইনে করা হয় যে এক্সেরটা ওয়াইয়ে বা ওয়াইয়েরটা জেডে কানেক্টেড হবে না যদি না আমি যুদ্ধ করি তার সাথে। সুতরাং এখানে নর্মাল বিষয় হচ্ছে যে আমি নর্মালি দেখব, হালকা প্রেস করব, যদি দেখছি না এটা খাপ খাচ্ছে না তাহলে আমি সেখানে প্রেস করার চেষ্টা করব না, অধিক বল প্রয়োগ করার চেষ্টা করব না। এখন আমি আমার লাইফের খুব একটা বোকামি করেছিলাম, আমি একটা গল্প বলি। সেটা হচ্ছে এবং সেটা আমি করেছি খুব রিসেন্টলি, অনেক কিছু জানা সত্ত্বেও। আমার যে মাদারবোর্ডটা এই মুহূর্তে আমি ব্যবহার করছি, আমি পরে যখন আলোচনা করব তখন বলবো, সেখানে যে পাওয়ার কেবলটা বা সিপিইউ পাওয়ার রেলটা ছিল সেই ক্ষেত্রে আমার কিছু শর্টেজ হচ্ছিল, আমি পরে ডিটেলস আলোচনা করব। তো তখন আমি কি করেছিলাম, একটা গ্রাফিক্স কার্ডের যে পাওয়ার কেবল সেইটাকে কানেক্ট করেছিলাম। তো তাতে করে ফরচুনেটলি আমার কোনো ক্ষতি হয়নি, মানে মাদারবোর্ড জ্বলে যায়নি বা এই ধরনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইমিডিয়েটলি আমার কিন্তু মানে যখন আমি অন করছি জাস্ট লাইটটা 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য জ্বলে বন্ধ হয়ে গেছে, মানে কম্পিউটার টার্ন অন হয়নি। সুতরাং মানে বড় ক্ষতি হওয়ার চান্সেস কম, তবে ছোটোখাটো ক্ষতি হতেই পারে, বিশেষ করে পাওয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, যদি ভুলভাল কিছু কানেক্ট করা হয় ভুলভালভাবে, তাহলে পিএসইউ যেটা পাওয়ার সাপ্লাই ইউনিট বা এসএমপিএস, তার ভেতরের যে পার্টসগুলো থাকে সেগুলো অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। তবে আবার বলছি, ভুল লাগানো, হ্যাঁ আমি হয়তো খুঁজে পেলাম না, আমি লাগাতেই পারলাম না, ঠিকই আছে, সেটা হতে পারে। বাট ভুল লাগানো মানে আমি শাটারটা পাটায় লাগিয়ে দিলাম, পাটারটা শাটায় লাগিয়ে দিলাম, সেটা প্রায় অসম্ভব আর কি। ডিফারেন্ট শেপে ডিফারেন্টলি ওটাকে সেইভাবে ক্লিপিংগুলোকে বা কানেক্টারগুলোকে তৈরি করা হয়েছে। জি দাদা, আমার লাস্ট প্রশ্ন, আমি আসলে বেশি প্রশ্ন করছি এই জন্য কারণ আমি নতুন পিসিটাকে যেটা কিনেছি ওটা খুলে খেললে সবকিছু দেখছি। তো তো সেই ক্ষেত্রে আহ, আমাদের এখানে যেটা মাদারবোর্ড নিয়ে আমি প্রশ্ন করলাম ঠিক একইভাবে বলা হচ্ছে যে প্রসেসরের যে পাশটা ভেতরে যায় হুম। সেখানেও টোটাল একেবারে হাত দিতে একেবারে ওটা মানে টোটালি নিষেধ করা হচ্ছে। তো এটা কি একই ব্যাপার হবে? আর হচ্ছে ল্যাপটপ আর ডেস্কটপের ক্ষেত্রে মাদারবোর্ডের গঠন কি একই কিনা, এবং ল্যাপটপ আমরা কানেক্ট বা বিল্ড আপ করতে পারবো কিনা একটু বলবেন। জি ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার প্রসেসরের ক্ষেত্রে যে বিষয়টা, এটা আমিও সবাইকে বলবো যে ভেতরে না হাত দিন। এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ব্যাপার যতটা না ঠিক, তার থেকে বেশি বিষয় মানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওই যে স্লটটা, সেই স্লটটার ভেতরে অসংখ্য তার থাকে। মানে আমি ঠিক জানি না কত তার থাকে, মানে কতগুলি কেবল থাকে, বাট অসংখ্য অসংখ্য, মানে সেই পুরো ম্যাটের মতন একদম। এবং বিশেষ করে চিপ কোয়ালিটির মাদারবোর্ডে সেই তারগুলো যেগুলো থাকে একদম মানে খুবই পাতলা থাকে, মানে খুব কম জুড়ি তার থাকে, খুব একটা শক্তপোক্ত থাকে না। মানে ওটাতে হাত দিলে অনেকটা আমি মানে কিসের সাথে তুলনা করি এই মুহূর্তে মাথায়ও আসছে না। মানে ব্রেল ডট তো ভালো, কিন্তু ওটা ব্রেল ডটের থেকেও পাতলা এবং হাত দিয়ে চাপ দিলে ওটা বসে যাবে এরকম ব্যাপার, এবং বসে যাওয়া মানে একের ঘাড়ে আর একটা চেপে যাবে। তো এরকম একটা রিস্ক থাকে বিশেষ করে কম দামি মাদারবোর্ডগুলোতে, যেহেতু ওখানে বললাম যে তারের কোয়ালিটিগুলো ভালো থাকে না, কেবল যে ছোট ছোট তামা কপারের থাকে সম্ভবত, সেগুলো ভালো থাকে না। সুতরাং এমনি একটা টাচ করলাম কিছু হয়ে গেল তা নয়, মানে খারাপ হয়ে গেল এরকমটা নয়, কিন্তু আমি যদি একটু ওটাকে নিয়ে ঘষাঘষি করি, একটু বেশ ব্রেইল পড়ার মতন আমি স্পর্শ করে একটু হাতটা ঘষে নিলাম, তাতে করে প্রচুর রিস্ক থাকে। তারপর হচ্ছে আমার হাত যদি ময়লা থাকে তাহলে সেই ময়লা ওই তারে লেগে যেতে পারে, যেটা ইন ফিউচার আমার মানে প্রসেসরে ওই যে বললাম ওই যে তারগুলো রয়েছে ওগুলো তো প্রসেসরের গায়ে ঠেকছে, ঠেকার পর তো কানেক্টিভিটিটা তৈরি হচ্ছে না। তো যদি ওর মধ্যে আমার হাতে নোংরা থাকে সেগুলো যদি ওখানে মিশে যায় তারগুলোর সাথে, তাহলে প্রপারলি ঠেকবে না এবং তাতে করে প্রসেসরের ফাংশন হতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব যখন প্রসেসর কানেক্ট করব ওই মিডল এরিয়াতে না হাত দিয়ে তার যে চারদিকের বাউন্ডারিটা ওইখানে হাত দিয়ে আমরা মেপে নিয়ে প্রসেসরটাকে আস্তে করে বসাবো। ঠিক আছে, চেষ্টা করব আমরা প্রসেসরের ওই স্লটটার ভেতরে মাঝখানটাতে যেখানে সব তারগুলো রয়েছে সেখানে যাতে আমাদের স্পর্শ না হয়, স্পর্শ না যায়। ঠিক
ঠিক আছে? আর ল্যাপটপের মাদারবোর্ড আর ডেস্কটপের মাদারবোর্ডের গঠন প্রণালী অবশ্যই আলাদা। এখন আমরা অবশ্যই ল্যাপটপের মাদারবোর্ডে কাজ করতে পারবো নিশ্চয়ই দেখে নিলে, বাট ল্যাপটপে কিন্তু শুধু আমরা বলে না, যে কোনো মানুষের ক্ষেত্রেই অনেকটা লিমিটেড। কারণ হচ্ছে যে ওখানে বেশিরভাগ যে ইকুইপমেন্টগুলো বা পার্টসগুলো সেগুলো মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড, মানে এখানে এসএমপিএস আলাদা, মাদারবোর্ড আলাদা, তারপরে এটা আলাদা সেটা আলাদা, ওখানে অনেকটাই ইন্টিগ্রেটেড। প্রায় র্যাম মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড, মানে ইন্টিগ্রেটেড তো আমাদেরও র্যাম মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড, কিন্তু আমাদের একটা ক্লিপিং সিস্টেম। এখনকার মডার্ন ল্যাপটপগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে ক্লিপিং না, একদম পুরো সোল্ডার্ড হয়ে আসছে, একদম ঝালাই করা ওর সাথে। তা পারা যাবে, এরকম না পারা যাবে না, বাট আমরা খুব বেশি কিছু করতে পারবো না, এটা একটু রিস্কি হয়ে যাবে। কারণ ল্যাপটপে একটু কাজ করতে গেলে একদম সার্কিট লেভেলের জ্ঞান থাকা দরকার। কারণ এখানে যখন ক্লিপিং সিস্টেম জাস্ট ইচ্ছে হলো আমি খুলে ফেললাম, আমার ইচ্ছেটা কাটাক করে লাগিয়ে দিলাম, অতটা ইজি ল্যাপটপের ক্ষেত্রে হবে না, কারণ বেশিরভাগটাই ইন্টিগ্রেটেড এবং বেশিরভাগটাই ওটা সোল্ডারিং করে লাগানো। ঠিক আছে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আর করার কোনো প্রশ্ন নেই। আমি মূল টপিকে যাওয়ার আগে আরেকবার মনে করিয়ে দিচ্ছি যে যারা একটু পরে জয়েন করেছেন, আমি চেষ্টা করছি যাদেরকে আমি ধরতে পারছি আমি তাদের নামটা লিখে রাখতে, বাট স্টিল যারা একটু পরে জয়েন করেছেন কোনো একটা সময় ক্লাসে চ্যাট এরিয়াতে নিজের নামটা একটু লিখে যাবেন। বিশেষ করে কারো নাম আমি আইডেন্টিফাই করতে পারছি না। আমি আগে যে বলেছিলাম E25,863 কা বলে একটা নাম এখানে দেখতে পাচ্ছি, উনিকে আমি জানি না, তো একটুখানি আপনারা নামগুলো লিখে রাখবেন। আচ্ছা, আজকে আমি যেটা বলেছিলাম যে কাইন্ড অফ ওয়াইন্ড আপ আমরা করছি আস্তে আস্তে। তো আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ বলবো। সাপোজ আমি একটা বেসিক সিপিইউ বিল্ড আপ করতে চাই, একটা ডেস্কটপ আমি অ্যাসেম্বল করতে চাই, সেটা আমি কী করে করব, কীভাবে আমাকে স্টেপগুলো নিতে হবে ওয়ান বাই ওয়ান। আচ্ছা, আমার সবথেকে বেসিক কী কী জিনিস দরকার একটা কম্পিউটার বিল্ড আপ করার জন্য? প্রথম একটা ক্যাবিনেট দরকার, যেটা কিনা আমার সব কিছুকে হোল্ড আপ করে রাখছে। একটা ক্যাবিনেট আমরা নেব। এই ক্যাবিনেটের সাথে কি কি থাকে? ক্যাবিনেটের সাথে প্রথম কথা হচ্ছে ফ্রন্ট প্যানেলটা থাকে। ফ্রন্ট প্যানেল মানে এই ফ্রন্ট প্যানেলটা আবার দুভাগে বিভক্ত। একটা এরিয়া হচ্ছে সেখানে 4টে ইকুইপমেন্ট থাকে। একটা হচ্ছে আমার পাওয়ার বাটন, একটা রিস্টার্ট বাটন, একটা পাওয়ার এলইডি, আর একটা এইচডি এলইডি বা হার্ড ডিস্কের এলইডি। মূলত এই 4টে বা তার বেশিও থাকতে পারে, তবে এইগুলো থাকবেই। এটা একটা প্যানেল। আর একটা প্যানেল কি ফ্রন্ট প্যানেলে, সেটা হচ্ছে ওটাকেও দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইউএসবি স্লট, আর একটা হচ্ছে হেডফোন বা অডিও ইনপুট আউটপুট স্লট। সেক্ষেত্রে ইউএসবি স্লটে আপনারা বুঝতেই পারছেন, ইউএসবি যে আমরা সামনের দিকে যে কানেক্ট করি তার স্লট, সেটা ইউএসবি 1, ইউএসবি 2, ইউএসবি 3, ইউএসবি টাইপ সি, যেমন খুশি হতে পারে। এবং তার সাথে সাথে হেডফোন ইনপুট অ্যান্ড মাইক্রোফোন ইনপুট অ্যান্ড হেডফোন আউটপুট এগুলো থাকে। এবার কোনো ক্ষেত্রে আরও এক্সট্রা অনেক কিছু থাকতে পারে, যেমন আমার এখানে একটা ইসাটা আউটপুট রয়েছে, যদি সেটার এখন আর দরকার নেই, আজকালকার ডেটে ইসাটা খুব একটা কেউ ব্যবহার করেন না। কোনো ক্ষেত্রে ফায়ারওয়ার আউটপুট থাকে, যেটা আমার এখানে রয়েছে। এরকম কিছু অ্যাডিশনাল জিনিসপত্র থাকতে পারে, বাট মূলত হচ্ছে এইগুলো। সুতরাং বুঝতেই পারছেন এই যে জিনিসপত্রগুলো, এই যে আপনারা অনেক সময় বলেন আমার 2 দিন পরে আমার সামনের ইউএসবি পোর্টগুলো খারাপ হয়ে গেছে, কারণ আপনি যে ক্যাবিনেটটা কিনেছেন সেই ক্যাবিনেটটার সাথে এইগুলো যে এসছে ফ্রন্ট প্যানেলটা, সেটা খুব একটা কোয়ালিটির নয়, ভালো কোয়ালিটির নয়। আচ্ছা, এর সাথে কম দামি ক্যাবিনেট কিনলে এসএমপিএসটা অনেক সময় ফ্রিতে আসে। এবার এই সম্পর্কে আমি ডিটেইলে আলোচনা করেছি, কোনটা কেনা উচিত, কেন উচিত নয়, তাই আমি এগুলোকে আজকে রিক্যাপ করছি না। তো যদি এসএমপিএস আসলো তাহলে তো খুব ভালো, আপনি এসএমপিএস পাচ্ছেন, যদিও আমি সেটা রেকমেন্ড করি না। ইনবিল্ট মানে যেটা স্টক এসএমপিএস পাওয়ার আমাদের ক্যাবিনেটের সাথে আসে, সেটা আমি রেকমেন্ড করি না, বাট ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। এই মূলত আমার ক্যাবিনেটের সাথে থাকছে, এগুলো আমরা পাচ্ছি। যদি আপনি এক্সটার্নাল আলাদা করে এসএমপিএস কেনেন, তাহলে আপনার সেকেন্ড পার্টস হচ্ছে একটা এসএমপিএস, যেটা কিনা আমার পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসইউ, আর আপনার হাতে থাকছে একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের ভেতরে যে মূল কম্পোনেন্ট সেগুলো হচ্ছে একটা প্রসেসরের কুলার, র্যাম। এছাড়া কি থাকছে? এছাড়া থাকছে আপনার স্টোরেজ, মানে সেটা হতে পারে এসএসডি, সেটা হতে পারে
আপনার হার্ড ড্রাইভ বা কোনো অপটিক্যাল ড্রাইভ লাইক ডিভিডি ড্রাইভ ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে মূল বিষয়। তারপর তো আরও এক্সটেন্ডেড আরও অনেক কিছু রয়েছে। আচ্ছা, আমি যে স্টেপগুলোকে ফলো করি, প্রথমে ক্যাবিনেটটা নেওয়া হলো। ক্যাবিনেটের মধ্যে আরও কম্পোনেন্ট থাকে, যেটা আমি একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টের নাম ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্যান। সেটা ক্যাবিনেটেরই একটা পার্ট। আবার একটু ভালো ক্যাবিনেট থাকলে সেখানে ফ্যানের সাথে আরও এলইডি স্ট্রিপ মানে লাইটিং এইসব থাকবে, প্লাস ফ্যান স্পিড কন্ট্রোলার থাকবে, প্লাস মানে থাকতে পারে আর কি, থাকবেই না, থাকতে পারে, প্লাস এলইডি লাইটিং কন্ট্রোলার মানে বিভিন্ন ধরনের লাইটনিং ডিজাইন ইত্যাদি ইত্যাদি সেগুলো করে। এগুলো কিছু অ্যাডিশনাল বেলস অ্যান্ড হুইসেলস থাকবে, তবে ফ্যান থাকেই ক্যাবিনেটের সাথে, মোটামুটি ফ্যান অন্ততপক্ষে একটা হলেও থাকে। আচ্ছা, এই গেল ক্যাবিনেট, গেল এসএমপিএস, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ ডিভাইসেস বা অপটিক্যাল ডিভাইসেস ইত্যাদি ইত্যাদি। এবার আমি যেটা করি, প্রথমে ক্যাবিনেটের সাথে এসএমপিএসটাকে সেট করে নিই, যদি আমার সেট না করা থাকে। এই এসএমপিএসটা দু জায়গায় লাগানো হয় দুরকমভাবে। কোনো কোনো ক্যাবিনেটে বটম পোর্শনে থাকে, নিচের দিকে থাকে এসএমপিএসটা লাগানো স্লট, দেখবেন পেছনের দিকে ফাঁকা রয়েছে বেশ চারকোনা করে অনেকটা। আবার কোনো কোনো ক্যাবিনেটে ওপরের দিকে থাকে। কম দামি ক্যাবিনেটগুলোতে ইউজুয়ালি দেখেছি ওপরের দিকে, একটু দামি ক্যাবিনেট কিনে নিচের দিকে থাকে। তো যাই হোক, যেখানেই থাকলো সেটাকে আপনাকে ক্যাবিনেটের সাথে 4খানা স্ক্রু দিয়ে লাগাতে হবে। 4খানা স্ক্রু থাকে, ওটা ক্যাবিনেটের সাথে সেট করে ফেললেন। দ্বিতীয় কাজ হচ্ছে কেবিল ম্যানেজমেন্ট, যেটা অনেকেই করেন না। বিশেষ করে আমি দেখেছি যে আমি যখন চাঁদনি বা আমাদের এখানে যে মার্কেটগুলো রয়েছে সেখানে যখন আমি পিসি বিল্ড আপ করাতে দেখেছি কাউকে, ওরা জাস্ট এসএমপিএসটা লাগিয়ে কেবিলগুলো টুকটুক করে কানেক্ট করে দিয়ে দিল। কেবিল ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখন এর উপরে কিন্তু কম্পিউটার হাইজিন পর্যন্ত ডিপেন্ড করে। কেন করে আপনারা বুঝতে পারবেন একটু পরে। যেরকম আমাদের বাড়িতেও আমার একটা ঘর রয়েছে, সেখানে আমি খাটের উপরে একটা কিছু ফেলে রাখলাম, সামনে দুটো থালা, একটা গ্লাস ফেলে রেখেছি, মানে সব অগোছালোভাবে, আমার প্রয়োজনীয় জিনিস বাট সব অগোছালোভাবে রয়েছে। সেটা যেমন আমার পক্ষে ক্ষতিকারক, দেখতে ভালো লাগে না, প্লাস কোনো কোনো ক্ষেত্রে ওটা ঠিক হাইজিনিকও নয়, ঠিক সেরকমই কম্পিউটারের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এবার কেবিল ম্যানেজমেন্ট আমি কিভাবে করব? আমাকে জানতে হবে যে আমার কোন কোন কেবিল কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে লাগছে, তার একটা আইডিয়া আমাকে রাখতে হবে। এবং এখন প্রায় কম দামি ক্যাবিনেটেও আপনারা দেখবেন, আপনারা যেটা একটু খুলে দেখেছেন, একটা ক্যাবিনেট তো চ্যাপটা একটা মানে ঠিক একটা বাক্সকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় যেরকম হয়, বাক্স তো ইউজুয়ালি শুয়ে থাকে, এটাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে যেরকম হয় সেরকম, তার বাঁ দিকের যে দরজা সেটা থাকে আমার মূল দরজা বাঁ দিকের। আমি যদি ক্যাবিনেটটার সামনে বসে থাকি ক্যাবিনেটের দিকে মুখ করে, তাহলে আমার বাঁ দিকের যে দরজাটা সেটা হচ্ছে আমার ফ্রন্ট ডোর। আর ডান দিকে আর একটা দরজা আছে, সেটা আমরা সবসময় খুলিও না, সেটা হচ্ছে ব্যাক ডোর। ওই ব্যাক ডোরটা যদি আপনারা খোলেন তাহলে দেখবেন যে ওর পেছনে মানে ব্যাক ডোরের পেছনেও আর একটা স্লট না, একটা আর একটা লেয়ার রয়েছে। মানে ব্যাকডোরটা ধরে নিন একটা দরজা, তারপরেও আর একটা ফ্রেম রয়েছে, যে ফ্রেমটার সাথে আসলে মাদারবোর্ডটাকে লাগানো হয়। এবারে ব্যাকডোর আর ফ্রেমের মাঝখানে কিছুটা জায়গা আমার অবশিষ্ট থাকে, প্রায় অন্ততপক্ষে 2-3 আঙ্গুল মতন জায়গা ফাঁকা থাকে। তা নাহলে তো ডিরেক্টলি ব্যাক প্যানেলটার সাথেই মাদারবোর্ডটাকে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা যেত। আলাদা করে একটা ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, মানে একটা ব্যাকডোর দেওয়া হয়েছে, তার সাথে আবার আরেকটা ভেতরে ফ্রেম রয়েছে, একটা প্যানেল রয়েছে টিনের বা স্টিলের, হোয়াট এভার যাই হোক সেটা রয়েছে। এটার কারণ হচ্ছে ওই যে মাঝখানে গ্যাপটা দেওয়া হয়েছে, ওই গ্যাপটা হচ্ছে আপনার কেবিল ম্যানেজমেন্টের গ্যাপ। এবার কোনো কোনো দামি এসএমপিএসে আরও আলাদা করে লাইন আপ করা থাকে, বাক্স মতন করা থাকে ইত্যাদি ইত্যাদি। আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি নর্মাল বিল্ড আপের কথা বলছি। তাহলে কি পেলাম আমি? 3টে লেয়ার পাচ্ছি। একটা হচ্ছে ফ্রন্ট ডোর, মানে একটা টিনের জিনিস বা স্টিলের জিনিস হোয়াট এভার, একটা পাতলা দরজা, সেটাকে খুলে দিলাম। খুলে দিয়ে আমি একটা পেছনে দেখতে পাচ্ছি একটা এরকম দরজা, মানে টিনের একটা বা এরকম একটা পাতলা ফ্রেম লাগানো আছে, যেটা খোলা যায় না সাধারণত। সেটার মধ্যে স্ক্রু লাগানোর জায়গা ফুটো ফুটো আছে অনেকগুলো, যার মধ্যে মূলত আমরা মাদারবোর্ডটাকে কানেক্ট করব বা স্ক্রু আপ করব। তার পেছনে অর্থাৎ আমার ব্যাক ডোর রয়েছে, সেই ব্যাক ডোরটা যদি খুলি তাহলে আমরা দেখতে পাবো যে ওই মূল যে ভেতরে যে মাদারবোর্ডের ট্রে সেটা আর ব্যাক ডোরের মাঝখানে একটু জায়গা রয়েছে। আচ্ছা, কারো বোধহয় একটু অডিওটা আনমিউট হয়ে গেছে, হ্যাঁ একটুখানি প্লিজ মিউট করে দেবে। এবারে কেবিল ওই যে মাদারবোর্ডের যে ট্রেটা, আমি মাদারবোর্ড ট্রে বলছি, আপনারা বুঝতে মানে জাস্ট মনে রাখবেন
যে ওই যে মাঝখানের যেটা নন রিমুভেবল একটা অংশ, ওটাকে আমি মাদারবোর্ড ট্রে বলছি। তো এই মাদারবোর্ড ট্রেতে আপনারা যদি ভালো করে হাত দিয়ে দেখেন, দুটো জিনিস আপনারা লক্ষ্য করবেন। একটা হচ্ছে অনেকগুলো জায়গায় বেশ হোল করা রয়েছে, কখনো বেশিরভাগ ক্ষেত্রে চ্যাপ্টা চ্যাপ্টা হোল। আচ্ছা, এই E25,000 আপনাকে বলছি, আপনার অডিওটা আনমিউট করা রয়েছে, একটু যদি প্লিজ অডিওটা মিউট করে দেন, আমরা আপনার তাহলে সমস্যাটা আমারটা কি শুনতে। মিউট করা আছে নাকি? হ্যালো না না, এটা আনমিউট করা রয়েছে। এটা আপনি কে বলছেন? হ্যালো হ্যাঁ, আপনার আপনার কথা শুনতে পাচ্ছি, আপনার মাইক্রোফোন আনমিউট করা। আপনি একটু প্লিজ মাইক্রোফোনটা মিউট করুন। আচ্ছা, বেশ। আচ্ছা, এবারে হ্যাঁ, যেটা বলছিলাম, দেখবেন ওই যে মাদারবোর্ড ট্রেটা, ওখানে অনেকগুলো জায়গাতে বেশ লম্বা লম্বা হোল করা রয়েছে। আর একটা জিনিস দেখবেন, ছোট্ট ছোট্ট, আমি ঠিক মানে বলে কতটা বোঝাতে পারবো আমি জানি না, বোঝানো খুবই কঠিন। তবে ছোট ছোট এই বোর্ডটার মধ্যে এক রকমের জায়গা রয়েছে, হোল করা রয়েছে, যে হোলের ভেতর দিয়ে আপনারা কোনো কেবিল টাই বা ওই যে দেখবেন আমরা যখন কোনো কিছু কিনি, মোবাইল কিনলাম, তো চার্জারের কেবিলটা গুটিয়ে একটা জিনিস দিয়ে বাঁধা থাকে, সেই জিনিসটাকে আমরা কেবিল টাই বলি। বিভিন্ন ধরনের কেবিল টাই রয়েছে, খুব নর্মালি আমরা ওগুলো দেখতে পাই। কিছু কেবিল টাই রয়েছে যেটা হচ্ছে লক হয়ে যায় অটোমেটিক্যালি। আমার তো ওই 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 যে অনেকগুলো রকম ছোটো ছোটো ফুটো পাবেন বিভিন্ন জায়গায়, এরকম স্লট পাবেন, ফুটো বলা ঠিক ভুল হবে, এটা স্লট অ্যাকচুয়ালি। তো সেইখানে হচ্ছে কেবিল টাই দিয়ে কেবিলগুলোকে বেঁধে রাখার জন্য। আচ্ছা, এবার কিভাবে হচ্ছে বিষয়টা, আমাদের মাদারবোর্ডটার ওপরের দিকে, আমি যখন মাদারবোর্ডটা দাঁড় করাচ্ছি, মাদারবোর্ডটা তো দাঁড়িয়ে থাকে, তো মাদারবোর্ডের ওপরের দিকে সামনের পোর্শনটা বা ডান দিকের পোর্শনটা, ওপরের ডান দিকে টপ রাইট, আমার থাকে মূল মাদারবোর্ডের পাওয়ার কেবিল, যেটা কিনা 20/24 পিনের হয় সাধারণত। আপনারা যখন এসএমপিএস বা পিএসইউতে যখন হাত দেবেন, তার যে কেবিলগুলো পেছনে দেখবেন অনেকগুলো কেবিল বেরিয়েছে, তার মধ্যে সব থেকে মোটা যে কেবিলটা দেখবেন, তার মাথায় একটা বেশ চওড়া, মানে 4 আঙ্গুলের থেকেও বেশি হবে বোধহয় চওড়া, একটা চওড়া ক্লিপ লাগানো রয়েছে। ওইটা হচ্ছে আপনার মাদারবোর্ডের পাওয়ার কেবিল, যেটা কিনা এসএমপিএস থেকে ডিরেক্টলি মাদারবোর্ডে যাচ্ছে। ঠিক আছে, এইবারে প্রদীপ দা, আমি এসেছি ফোনই। আচ্ছা, ঠিক আছে। এইবারে ওইটা তাহলে থাকছে মাদারবোর্ডের টপ রাইটে। ঠিক আছে, তো আপনি কি করবেন, ইউজুয়ালি আপনার এসএমপিএস হয় রয়েছে টপ লেফটে অথবা বটম লেফটে। মানে আমি যদি ক্যাবিনেটের ফ্রন্ট ডোরের দিকে মুখ করে বসি, যখন আমি কম্পিউটারটা অ্যাসেম্বল করবো, তখন স্বাভাবিকভাবেই আমি ক্যাবিনেটটাকে আমার দিকে রাখবো যাতে ফ্রন্ট ডোরটা আমার দিকে থাকে। তো সেই ফ্রন্ট ডোরের দিকে যদি মুখ করে বসি, তার মানে ক্যাবিনেটের পিছন দিকটা হয়ে যাচ্ছে আমার বাঁ দিক, আর ক্যাবিনেটের সামনের দিকটা হয়ে যাচ্ছে আমার ডান দিক। তো এরকম অবস্থায় এই লেআউটে রেখে আমার যে বাঁ দিকের ওপরে থাকবে হয় এসএমপিএস, যদি টপ পোর্টেড এসএমপিএস হয়, আর যদি বটম পোর্টেড হয় তাহলে নিচে থাকবে। এবারে আমি কি করব, আমার ওই যে সব থেকে মোটা যে কেবলটা, সেইটাকে ওই দেখবেন আপনার এসএমপিএসের যে স্লটটা রয়েছে, এসএমপিএসটা লাগানোর পরে ঠিক এসএমপিএসের পেছনেই দেখবেন ওই মাদারবোর্ডের যে ট্রেটা, সেখানে একটা হোল করা রয়েছে, বেশ লম্বা মতন হোল করা রয়েছে। সেই হোলটা দিয়ে প্রথমে বের করব, ওই মাদারবোর্ডের ট্রেনের পেছন দিয়ে নিয়ে যাব, পেছন দিয়ে নিয়ে ঠিক ওই দেখবেন যেরকম আমি বললাম মাদারবোর্ডের টপ রাইটের ওইখানেও দেখবেন আবার ক্যাবিনেট একটা হোল করা রয়েছে, সেইখান থেকে পাস করিয়ে আমি মাদারবোর্ডের যে এরকম যে ক্লিপিংটা, যে স্লটটা রয়েছে, মেন যে পাওয়ার কেবিলের স্লট, সেই স্লটের মধ্যে আমি ওটাকে কানেক্ট করব। তার মানে কী হলো, আমার কেবলটা যে মূল যে অংশটা, সেটা ভেতরে মাদারবোর্ড ট্রের পেছনে থাকছে, কেউ সেটা দেখতে পাচ্ছে না। আমরা জাস্ট এসএমপিএসের কাছ থেকে একটা সকেট বা একটা হোল থেকে আমরা ওটাকে পেছনে পাস করিয়েছি মাদারবোর্ডের ট্রের পেছনে, সেখান থেকে আবার মাদারবোর্ডের সেই টপ লেফটে টপ রাইটে সোজাসুজি যেখানে কিনা আমার কেবলটা কানেক্ট করতে হবে, সেখান থেকে বের করে এনে আমি মাদারবোর্ডের সাথে কানেক্ট করলাম। এটা আমার একটা হয়ে গেল। সেকেন্ড কানেকশন, তার মানে কি হচ্ছে, আমাকে মাদারবোর্ডটা সেট করে নিতে হচ্ছে। এবার মাদারবোর্ডটা আপনি দুরকমভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আগে মাদারবোর্ড সেট করে তারপর প্রসেসর, ফ্যান ইত্যাদিও লাগাতে পারেন। আবার আগে মাদারবোর্ডের সাথে প্রসেসর আর ফ্যান কানেক্ট করে তারপরে আপনি
ক্যাবিনেটের সাথে ফিক্স করতে পারেন, যেটা খুশি করতে পারেন। আমি ইউজুয়ালি দ্বিতীয়টা করি, বাট নাথিং রং উইথ দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। যেটা আপনার মনে হয়, আপনি আগে মাদারবোর্ডটা কানেক্ট করে তারপর আপনি পাওয়ার কেবল ম্যানেজমেন্ট করতে পারেন, বা মাদারবোর্ডের সাথে আগে থেকে সমস্ত যে প্রসেসর, র্যাম ইত্যাদি লাগিয়ে নিয়ে তারপর মাদারবোর্ডটাকে ক্যাবিনেটের সাথে টাই আপ করতে পারেন, স্ক্রু আপ করতে পারেন, যেটা খুশি করতে পারেন। তো যাই হোক, তো আমরা আপাতত আমি যেভাবে বলছি সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি মাদারবোর্ডটা আমার কানেক্টেড নেই। তাহলে আমি কী করবো, জাস্ট কেবলটাকে ওখান থেকে পাস করিয়ে রাখবো। এবারে দ্বিতীয় কেবল যেটা আমার পাস করাতে হবে সেটা হচ্ছে সিপিইউ পাওয়ার কেবল বা সিপিইউ পাওয়ার রেল, যেটা একটু আগে শাহিন ভাই প্রশ্ন করছিলেন। এবার আমি প্রসঙ্গক্রমে বলেছি, আবারও রিপিট করছি, যে এই সিপিইউ পাওয়ার রেল আমি দেখেছি এখন মূলত 4 প্রকারের। হ্যাঁ, একটু কনফিউজড হওয়ার আছে। 4 প্রকারের। একটু পুরনো যে মাদারবোর্ড সেগুলোতে 4 পিনের থাকে, অর্থাৎ একটা কাইন্ড অফ আমাদের ব্রেইলে গ বা জি যেরকম হয়, ওপর নিচ, আবার মানে বাঁ দিকের ওপর নিচ, ডান দিকের ওপর নিচ যে শেপটা হয় সেরকম শেপে পিনগুলো লে আউট করা থাকে। তো ওটা ইউজুয়ালি হয় মাদারবোর্ডের টপ লেফটে। এবার একদম লেফটে কোনায় হলো না, বাট ওই টপ লেফটের দিকেই থাকে। আপনি হাত দিলে বুঝতে পারবেন 4 কোনা মতন একটা জিনিস, তার মধ্যে বেশ ফুটো ফুটো করা আছে, 4খানা ফুটো করা আছে, যদি এটা 4 পিন হয়। ঠিক আছে, তো এটা এবার আমি কি করব, ওইটা একটা হতে পারে মানে 4 পিনের, সেকেন্ড হতে পারে 8 পিনের, থার্ড হতে পারে 12 পিনের, ফোর্থ হতে পারে 16 পিনের, আপ টু 16 পিন এখন অ্যাভেলেবেল রয়েছে। এখন আপনি যে কেবিলগুলো পাবেন এসএমপিএস থেকে, সেই কেবিলগুলো আপনি এরকম ফরম্যাটে পাবেন। যদি খুব পুরনো এসএমপিএস হয় তাহলে শুধুই 4খানা পিনওয়ালা একটাই। যদি আরেকটু মডার্ন এসএমপিএস হয় বা পাওয়ার সাপ্লাই ইউনিট পিএসইউ হয়, তাহলে দেখবেন যে 8 পিনের রয়েছে, কিন্তু সেটা চাইলে মাঝখান থেকে ওটাকে ভাগ করে নেওয়া যায়। দুটো 4 পিন পাশাপাশি যুক্ত রয়েছে, চাইলে ওটাকে 4 পিন করে নেওয়া যায় 8 পিনটাকে। সুতরাং আপনার যদি একটা 8 পিনের এসএমপিএস কেনেন, অথচ আপনার 4 পিন সকেটের মাদারবোর্ড, 4 পিন পাওয়ার রেলের মাদারবোর্ড, তাহলে আপনি ওটাকে ভাগ করে নিয়ে ব্যবহার করতে পারেন। যদি এটা 12 পিন বা 16 পিন হয়, তাহলে কি হয়, তাহলে এসএমপিএস থেকে 2খানা কেবল যায়, অর্থাৎ 2খানা 8+8। একটা 8 আপনি প্রথমের স্লটটায় লাগিয়ে দিলেন, 4+4 যেটা রয়েছে। এবার যদি আপনার 12 পিনের হয় তাহলে দ্বিতীয় 8টাকে দুভাগে ভাগ করে নিলেন, ভাগ করে নিয়ে একটাকে লাগালেন আর একটা ফাঁকাই থাকলো। আর যদি 16 পিনের হয় তাহলে কী করলেন, আপনি দুটোই লাগিয়ে দিলেন নর্মালি। এক্ষেত্রে কতগুলো কনফিউশন আমারও হয়েছে এবং আমি একটা বিপদেও পড়েছিলাম। একটু আগে আমি বলতে গিয়ে পুরোটা বলিনি, এখন বলছি। এখন আমি আমার কম্পিউটার বিল্ড আপ করার সময় আমি সত্যি কথা বলতে জানতাম না যে আমারটা 16 পিন রয়েছে। আমি জানতাম আমারটা 8 পিন রয়েছে। তো সেই হিসেবেই আমি এসএমপিএস কিনেছিলাম। তো এসএমপিএস কেনার পরে যখন দেখছি যে না, আমার তো 8 পিন রয়েছে, আমার তো 16 পিন দরকার। এখন এই বিষয়ে আরেকটা কথা বলা দরকার, যে সাপোজ আপনার 16 পিনের মাদারবোর্ড, অথচ আপনার এসএমপিএস 8 পিনের, তার মানে কি চলবে না? হ্যাঁ, চলবে। এমনকি 4 পিনেও চলবে। আপনার যদি 16 পিনের মাদারবোর্ড হয়, মানে 16 পিন সিপিইউ কেবল, অথচ আপনার এসএমপিএস হচ্ছে 4 পিনের, তাহলেও কিন্তু চলবে, মানে চলবে না এমনটা নয়। কিন্তু আপনি যখনই লোড দেবেন বেশি, তখন আর লোড নিতে পারবে না, তখন কিন্তু ফেল করে যাবে। ঠিক আছে, আর কিছু ফিচার আছে, কিছু অ্যাডভান্স ফিচার আছে, যেমন অটো ওয়েক আপ, রিমোট ওয়েক আপ ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা খুব একটা ব্যবহার করি না, সেই সমস্ত ফিচার কাজ করবে না। যাই হোক, তো আমি যেটা বোকামি করেছিলাম, আমি দেখলাম আমার 4 পিনের 8 পিনের এসএমপিএস এর কেবল, আর ওখানে 16 পিনের মাদারবোর্ড। তো আমি 8 পিন তো প্রথমে লাগালাম, তারপরে ভাবলাম, মানে বোকার মতন ভাবলাম একদম, উইদাউট জাজিং এনিথিং, আমাদের এসএমপিএসের সাথে আর একটা কেবল, পাওয়ার কেবল দেওয়া হয়েছে, যেটা এখন আপনি একটু ঠিকঠাক এসএমপিএস কিনলেই পাবেন। সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ডে লাগানোর জন্য। অর্থাৎ গ্রাফিক্স কার্ড, আমি যখন আলোচনা করেছিলাম বোধহয় বলেছিলাম যে কিছু কিছু গ্রাফিক্স কার্ড আছে, যেমন আমার কাছে যেটা রয়েছে, সেটা ডিরেক্টলি মাদারবোর্ড থেকেই পাওয়ার নেয়, তাকে আলাদা করে পাওয়ার দিতে হয় না। আবার কিছু কিছু গ্রাফিক্স কার্ড রয়েছে যেটাকে আলাদা করে পাওয়ার দিতে হয়। সেই ক্ষেত্রে পাওয়ার দিতে গেলে তাকে যে পাওয়ার কেবলটা প্রোভাইড করতে হয়, সেটা 2 রকম ফরম্যাটে থাকে। একটা হচ্ছে 6 পিন, আর একটা হচ্ছে 6+2, মানে 8। আচ্ছা, আবার বোধহয় কারো মাইক্রোফোন আনমিউট হয়ে গেছে, একটু প্লিজ মিউট করবেন। এবারে আমি দেখছি যে আমার তো 8 পিনে লাগানো রয়েছে, আর যে 8 পিন, সেই 8 পিনটা ফাঁকা।
আচ্ছা, তো আমি দেখছি যে আমার তো 8 পিন লাগানো রয়েছে আর 8 পিন ফাঁকা। এদিকে আমি দেখতে পাচ্ছি আমার গ্রাফিক্স কার্ডে কোনো পাওয়ার লাগবে না, অথচ আমার এখানে একটা 6+2 এর পিন রয়েছে। তো আমি ভাবলাম কি তাহলে এই 6+2টাকে ওখানে লাগিয়ে দিই, কারণ গ্রাফিক্স কার্ডে তো পাওয়ার পাচ্ছে আর কম্পিউটারেও পাওয়ার পাচ্ছে। ভাবুন মানে কি বোকার মতন ডিসিশন। এবার লাগাতে গিয়ে দেখলাম যে না, স্বাভাবিকভাবে ওটা তো লাগছে না, পুরোপুরি একটুখানি আটকে যাচ্ছে। কারণ ওই যে আগেই বললাম যে এক্সেরটা ওয়াইয়ে লাগানো যাবে না, ওয়াইয়েরটা জেডে লাগানো যাবে না, সেরকমভাবেই ফর্চুনেটলি করা রয়েছে, যেটা আমাদের জন্য খুব সুবিধা। এখন আমি খুবই তখন পেছন পাকামি করে কী করলাম, যেখানটা আটকাচ্ছিল ওই জায়গাটা একটুখানি মডিফাই করলাম, ব্লেড দিয়ে একটুখানি মডিফাই করে ওটাকে কানেক্ট করে দিলাম। 6+2 মানে 8 হয়ে গেল। আগে 8 ছিল, এখন 6+2 আরও 8 কানেক্ট করে দিলাম। এবার দিয়ে তো আমি সারাদিন চেষ্টা করছি, আমার কিছুতেই হয় না। আমি এটা দেখছি, ওই কানেকশন দেখছি, সব কানেকশন দেখছি, কিছুতেই হচ্ছে না। পরে আমি আইডেন্টিফাই করলাম যে ওটা 6 পিন ঠিকই, মানে যেটা আমি 6 পিনে লাগিয়েছিলাম, কিন্তু ওখানে 6 পিনের মধ্যে একটা পিন ফাঁকা রয়েছে। 6টা তার এসছে, 6টা তার 6টা পিনে লাগার কথা, তা না হয়ে 5টা তার 5টা পিনে লেগেছে, আর একটা পিনে 2টো তার লেগেছে, আর একটা পিন পুরো ফাঁকা। আমি ডেফিনেট যে ওটাই হয়তো গ্রাফিক্স কার্ডের সেট আপ, মানে গ্রাফিক্স কার্ড ওরকমভাবেই কাজ করে। কিন্তু আমি জানতাম না যে কেসটা এরকম। সুতরাং আমি কি করলাম, বোকার মতন করে ওরকমভাবে লাগালাম এবং আমার মাদারবোর্ডটা তার জন্য অন হলো না। থ্যাঙ্কফুলি আমার মাদারবোর্ডে যথেষ্ট পাওয়ার কনজাম্পশান, তারপরে পাওয়ার ওভারলোড ইত্যাদি ইত্যাদি ফিচারগুলো ছিল, তার জন্য মাদারবোর্ডে কোনো ক্ষতি হয়নি, নাহলে মাদারবোর্ডের ক্ষতিও হতে পারত। সুতরাং এই গল্পটা আমার যে দুর্বুদ্ধিতা বা মূর্খামি, অ্যাকচুয়ালি দুর্বুদ্ধিতা নয়, মূর্খামি, সেই মূর্খামির গল্পটা এই কারণেই বললাম যে আমার মতো আপনারাও কি এই মূর্খামিটা করবেন না। যদি দেখছেন যে আপনি কোনো কিছু নিয়ে কনফিউজ, এটা এখানে ঠিকঠাক বসছে না, আমি প্রেস করছি কিন্তু লাগছে না, কোনো রকম খুব জোর প্রয়োগ করার চেষ্টা করবেন না বা কোনো রকম মডিফিকেশান করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যিনি জানেন তার সাথে যোগাযোগ করে প্রপার ওয়েটা জেনে নিতে, তা নাহলে কিন্তু বিপদে পড়বেন। তো হ্যালো, হ্যাঁ দাদা, আমি একটু ক্লাসে আছি, আপনি 9টার পরে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ, সরি। তো সেই ক্ষেত্রে যদি আপনার ওরকম কিছু হয়, তাহলে কিন্তু আপনি কোনো রকম ওভার প্রেশার ক্রিয়েট করবেন না। এবং আবারও বলছি, যদি আপনার 16 পিন হয়, আপনার যদি 8 পিন এসএমপিএস থাকে, সেটাতেও কিন্তু চলবে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে আমরা দুটো কেবিল এখনও পর্যন্ত পেলাম, যেটা সিপিইউ থেকে মাদারবোর্ডে যাচ্ছে। একটা হচ্ছে মূল মাদারবোর্ডের পাওয়ার কেবিল, যেটা মাদারবোর্ডের মোটামুটি টপ রাইটের দিকে থাকে, কাইন্ড অফ ভার্টিক্যালি থাকে, ওটা ক্লিপটা লাগানো থাকে। আর আরেকটা পেলাম, যেটা কিনা আমার সিপিইউ পাওয়ার কেবিল বা সিপিইউ পাওয়ার রেইল বলা হয়, সেটা হরাইজন্টালি থাকে। সেটা 4 পিন থেকে 4 পিন, 8 পিন, 12 পিন, 16 পিন অবধি হতে পারে। যদি 8 পিন অবধি হয়, অর্থাৎ যদি কোন আমার এসএমপিএসে 8 পিন কেবল থাকে, তাহলেও একটা কেবল থাকবে যেটা 8 পিন, মানে যেটা ক্লিপটা 8 পিন, কানেক্টারটা সেটাকে আমি দুভাগে 4+4 চাইলে ভাগ করে নিতে পারি। আর যদি 16 পিন প্রোভাইড করে আমার সিপিইউ, আমার এসএমপিএস সরি, সেক্ষেত্রে আমি দুখানা 8 পিন প্লাস 8 পিন পাবো। মানে একটা 8 পিন মানে 4+4, আর একটা 8 পিন 4+4, যেটা আমার এখন রয়েছে। তো এই কেবলগুলো আমাকে কানেক্ট করতে হবে। এই সিপিইউ পাওয়ার রেলটা থাকে আমার মূলত মাদারবোর্ডের টপ লেফটে, এবং মূলত এটা হরাইজন্টালি সাজানো থাকে পিনগুলো। যদি 4 পিনের হয় তাহলে তো ঠিকই আছে, ওটা তো কাইন্ড অফ হয়েই গেল, সব দিকেই সমান। বা যদি 8 পিন বা 16 পিন হয়, তাহলে ওটা হরাইজন্টালি অ্যালাইন করা থাকে। ঠিক আছে, এই গেল আমার মূল মাদারবোর্ডের সাথে পাওয়ারের কানেকশান। আচ্ছা, দ্বিতীয় পাওয়ার কেবল ম্যানেজমেন্টের কী অপশান আছে? দ্বিতীয় না, তৃতীয়। একটা তো মাদারবোর্ডের পাওয়ার কেবল, একটা হচ্ছে সিপিইউ পাওয়ার কেবল। দ্বিতীয় যে কানেকশানটা, সেটা হচ্ছে যে আমার পেরিফেরাল, অর্থাৎ এক্সটার্নাল যে ডিভাইস, হার্ড ড্রাইভ, ডিভিডি ড্রাইভ ইত্যাদি। এবার আপনারা জানবেন, যারা খুলে দেখেছেন তারা তো দেখেইছেন, যে আমি যে লেআউটে ক্যাবিনেটটা রেখেছিলাম, অর্থাৎ আমার ফ্রন্ট ডোরটা আমার দিকে, আমার বাঁ দিকটা হচ্ছে ক্যাবিনেটের পেছন দিক, আর ডান দিকটা হচ্ছে ক্যাবিনেটের সামনের দিক, এইভাবে আমি রেখেছি। তো আমার ডান দিকে ইউজুয়ালি হার্ড ড্রাইভ বা ডিভিডি ড্রাইভ ইত্যাদি কেজগুলো থাকে, স্লটগুলো থাকে। নিচের দিকে হার্ড ড্রাইভ থাকে, ওপরের দিকে ডিভিডি ড্রাইভ ইত্যাদি থাকে। এবার আপনি কি করবেন, আপনার এসএমপিএস টপে থাকুক বা বটমে থাকুক, সেম প্রসেস, যে আপনার সাটা কানেক্টারগুলো রয়েছে সেগুলোকে ওই যে মাদারবোর্ডের ট্রের যে হোলসগুলো রয়েছে, সেই হোলসগুলো দিয়ে আপনারা বাইরে বের করবেন, অর্থাৎ মাদারবোর্ড ট্রের পেছন দিক দিয়ে বের করবেন। বের করে আপনি হার্ড ড্রাইভের ক্ষেত্রে
ওই হার্ড ড্রাইভের সোজাসুজি নিচের দিকে দেখবেন আরও হোল করা আছে ওই মাদারবোর্ড ট্রেতে, সেখান থেকে আবার সামনে বার করে নেবেন। অর্থাৎ প্রত্যেকটা কেবল আমি চেষ্টা করব, মানে অন্ততপক্ষে পাওয়ার কেবল যেটা কিনা আমার সিপিইউ এসএমপিএস থেকে বা পিএসইউ থেকে বাকি ডিভাইসে কানেক্টেড হচ্ছে, সেগুলো আমরা ওই মাদারবোর্ডের ট্রের পেছন থেকে পাস করে দেওয়ার, দিয়ে আমি হার্ড ড্রাইভটা যেখানটায় লাগানো হবে সেখান থেকে এনে বের করে দেবো। যদি আমার ডিভিডি ড্রাইভ থাকে, ডিভিডি ড্রাইভ যদি ওপরে থাকে, তাহলে সেখান থেকেও আমি স্লট পাবো মাদারবোর্ডের ট্রেতে, সেখান থেকে বের করে নেব। এইগুলো করে আমি চাইলে আমার যে ব্যাক ডোরটা সেটাকে বন্ধ করে দিতে পারি, চাইলে স্ক্রু আপ করে দিতে পারি। ঠিক আছে, এইবারে কথা হচ্ছে যে আমি কেন কেবল ম্যানেজমেন্ট করব, কেন পেছন থেকে পাস করাবো, ইত্যাদি ইত্যাদি। একটা তো লুকিং গুড, কারণ অনেক কেবল একসঙ্গে থাকলে দেখতে বাজে লাগে। দ্বিতীয় হচ্ছে যে অনেক কেবল একসঙ্গে থাকলে সেখানে ডাস্ট জমলো। তৃতীয় হচ্ছে যে এই যে কেবলগুলো রয়েছে, সাপোজ 5টা কেবল রয়েছে পাশাপাশি, এবার আপনার যে ক্যাবিনেটে হাওয়া পাস হচ্ছে, আপনার এয়ার কুলার রয়েছে বা কিছু রয়েছে, সেই যে হাওয়াগুলো পাস হচ্ছে সেই হাওয়াগুলো কিন্তু কেবিলে গিয়ে আটকে যাচ্ছে। এখন কেবিলকে ঠান্ডা রাখার খুব একটা দরকার নেই, কিন্তু কেবিলে হাওয়াটা আটকে গিয়ে কী হচ্ছে, হাওয়াটা হয়তো প্রসেসরে পৌঁছলো, র্যামে পৌঁছচ্ছে না, হার্ড ড্রাইভে পৌঁছচ্ছে না, বা ওভারঅল যে তার ভেতরের যে টেম্পারেচার, অর্থাৎ ক্যাবিনেটের ইন্টারনাল রুম টেম্পারেচার যেটা, সেগুলো বেড়ে যাচ্ছে। সুতরাং কেবল ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমি কেবল ম্যানেজমেন্ট মোটামুটি করে ফেলেছি, বার করে নিয়েছি। এবার আমি মাদারবোর্ডটা সেট আপ করবো। মাদারবোর্ডটা সেট আপ করার পূর্বে আমি প্রথমে কী করব, মাদারবোর্ডের আপনারা দেখবেন যে দুটো তো পিঠ, একটা পিঠে সমস্ত পার্টস, স্লট এগুলো ইত্যাদিগুলো আমরা দেখতে পাচ্ছি, আর একটা পিঠে হাত দিলে অসংখ্য অতি সরু সরু ব্রেল ডট ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, যেটা কিনা মাদারবোর্ডের উল্টো দিক। তো মাদারবোর্ডটাকে কখনোই আপনারা কোনো মেঝের ওপরে বা কোনো ফ্ল্যাট শক্ত সারফেসের ওপরে রাখবেন না, চেষ্টা করবেন নরম কিছুর ওপরে রাখতে। অনেক সময় মাদারবোর্ডের সাথে একটা, মানে মাদারবোর্ডটা যে বাক্সটায় আসে তার সাথে একটা আর্টিফিশিয়াল ফোম টাইপের দেওয়া থাকে, যার উপরে মাদারবোর্ডটা শুয়ে থাকে অ্যাকচুয়ালি। তো ওরকম কিছু কেন ফ্ল্যাট সারফেসে বা শক্ত সারফেসে রাখবে না, কারণ ওটার উপরে বেশি চাপ প্রয়োগ করলে ওই যে পেছনে যে ব্রেল ডটগুলো রয়েছে সেইগুলো বসে যেতে পারে বা একে অপরের ঘাড়ে চেপে যেতে পারে, যার ফলে আপনার মাদারবোর্ড কিন্তু পুরোপুরি শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কী করলাম, ওই মাদারবোর্ডের সাথে যেরকম ফোম টোম আসে বা আমার কাছে এক্সট্রাও কিছু রাখা থাকে, তো তার উপরে মাদারবোর্ডটাকে রাখলাম। রেখে আমি কি করব, আস্তে করে আমার প্রসেসরটাকে আমি সেট আপ করব। প্রথমে আমি কি করব, মাদারবোর্ডের প্রসেসরের যে স্লটটা সেটা খুঁজবো হাত দিয়ে, 4 কোণা মতন স্লট, মোটামুটি টপ সেন্টারে থাকে, টপ সেন্টার থেকে সামান্য নিচে, মানে টপ এরিয়াতেই থাকে 4 কোণা, সেখানে একটা ক্লিপ থাকে, আমি বলেছি আগের ক্লাসে, আমি রিপিট করছি না। তো ওই প্রসেসরের জায়গাটা কিন্তু একটা আর্টিফিশিয়াল ঢাকনা দেওয়া থাকে প্লাস্টিকের। তো যাই হোক, আমি প্রথমে এই প্রসেসরের ক্লিপটা খুলে প্রসেসরের যে স্লটটা সেটাকে খুলে আমি আবারও বলছি, প্রসেসরের স্লটের মাঝখানে হাত না দেওয়ার চেষ্টা করব, আমি সাইড থেকে হাত দেব প্রসেসরের বাউন্ডারিটা দেখার জন্য, অর্থাৎ যেখানে প্রসেসরটা বসবে তার যে স্লটটা, তার বাউন্ডারিটা, সেটা আমি হাত দিয়ে স্পর্শ করার চেষ্টা করব। চারদিকে স্পর্শ করে দেখব যে কোথায় দুখানা আমার উঁচু উঁচু ডট মতন রয়েছে, দুদিকে থাকবে। এবার হতে পারে সেটা আপনার ওপরে আর মানে টপ রাইট এবং টপ লেফট, বা হতে পারে আপনার বটম রাইট এবং বটম লেফট, ইউজুয়ালি এই সেট আপে হয়। তাছাড়াও হতে পারে কোনো প্রসেসরের সাপোজ টপ লেফট অ্যান্ড বটম লেফট বা টপ রাইট অ্যান্ড বটম রাইট ইত্যাদি থাকলো, বাট যে কোনো একটা দিকে ওই যে পিন দুটো পিন থাকবে একটু উঁচু উঁচু, সেটা দিব্যি আমরা বুঝতে পারবো, হাত দিয়ে টাচ করলে বুঝতে পারবো যেখানটা একটা আলাদা করে দুখানা পিন এক্সট্রা দেওয়া আছে। এবার আমি কি করব, আস্তে করে আমার যে প্রসেসরের যে বাক্সটা এসছে সেখান থেকে প্রসেসরটা বার করব। প্রসেসরটা বার করে প্রসেসরের চারদিকে হাত দেব, মাঝখানে হাত দেব না দেওয়ার চেষ্টা করব। এবং চারদিকে হাত দিলে দেখবেন চারদিকটা তো ঠিকই আছে, বর্ডার রয়েছে, এবং তার একটা দিক হচ্ছে অনেকটা উঁচু, বেশ 4 কোণার জিনিস, সেই দিকটা আমার বাইরের দিকে থাকবে, আর এক দিকটা কাইন্ড অফ প্লেন, কিন্তু মানে প্লেন মানে উঁচু কোনো বিষয় নেই, কিন্তু খসখসে ভাব। ওই খসখসে দিকটা আমরা কম হাত দেওয়ার চেষ্টা করব। ইভেন প্লেন দিকটাতেও আমরা যে খুব বেশি হাত দিয়ে ঘষবো সেটা নয়, চেষ্টা করব প্রসেসরের মাঝখানেও যাতে কম হাত দেওয়া যায়। শুধু এইটুকু আমাকে বুঝে নিতে হবে কোন দিকটা আমার ওপরে থাকবে আর কোন দিকটা মাদারবোর্ডের দিকে থাকবে। যেই দিকে আমার 4 কোণা বেশ প্লেন মতো একটা 4 কোণা মতন জিনিস আছে, সেই দিকটা আমার উপরে থাকবে, আর যে দিকটা খসখসে টাইপের সেই দিকটা মাদারবোর্ডের দিকে থাকবে। এটা আমি প্রথমে দেখে নিলাম। তারপরে ওই যে বর্ডারটাকে হাত দিয়ে আমি যখন চারদিকে হাত দেবো তখন আমি দেখব তার কোনো দুদিকে ওই যেরকম পিন দেওয়া ছিল এখানে সেরকম কাটা আছে, অর্থাৎ এই বর্ডারটা তো একদম প্লেন, চারদিকে দেখবেন দুটো জায়গায় কেটে গেছে। তো আমি কি করব,
এক হাত আমি রাখলাম, সাপোজ আমার বাঁ হাতটা রেখেছি আমার প্রসেসরের স্লটে, কোথায় পিনগুলো আছে আমি দেখে নিয়েছি, ওই যে কাটা পিনগুলো রয়েছে ওগুলো দেখে নিয়েছি। আর ডান হাতে আমার প্রসেসরটা রয়েছে, আমি প্রসেসরটার বর্ডারে হাত দিয়ে ওই যে কাটা অংশ দুটো সেটা আমি দেখে নিয়েছি। এবারে আমি ওই বরাবর প্রসেসরটাকে মেলাবো, আস্তে 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 মিলিয়ে আমি স্লটের উপরে হালকা করে বসাবো, কোনো চাপ দেব না আগে। বসিয়ে আস্তে আস্তে জাস্ট ভেরি কেয়ারফুলি সফটলি আমি একটু ডান দিক বাঁ দিক বা ওপর নিচ করব, করে দেখব প্রসেসরটা ঠিকঠাক ওই পিন আর ওই যে কাটা অংশটা পরস্পর বসেছে কিনা। যদি বসে তাহলে ওটা প্রায় নড়বে না, বসে যাবে, ঠিক আছে, ওখানে একদম বসে থাকবে। তো আমি নিশ্চিত হয়ে গেলাম বেশ আমার প্রসেসর জায়গা মতন বসেছে। এবারে আমি কি করব, খুব কেয়ারফুলি আস্তে করে প্রসেসরের যে ক্লিপটা সেটাকে বসাবো, বসিয়ে তার যে লিভারটা আছে যেটা দিয়ে আমি ক্লিপটাকে টাইট করবো সেটাকে আস্তে করে চেপে, ওটা স্প্রিংয়ের মতন জিনিস, চেপে দিয়ে ওটাকে লক করে দেবো। এই কাজটা আমি খুব কেয়ারফুলি করব। যদি আপনার করতে অসুবিধে হয়, আপনি একটু কনফিউজ থাকেন, অনেক সময় অনেকে কী করে, ইভেন যারা কম্পিউটার সাপোজ একটু কম বিল্ড আপ করে, মানে অত অভিজ্ঞতা নেই কিন্তু টুকিটাকি করতে পারে, তারা দোকান থেকে যখন কিনে নেন, এখন আপনি অনলাইনে কিনলে সেই ফেসিলিটি আপনার থাকছে না, কিন্তু যদি দোকান থেকে মানে লোকাল স্টোর থেকে কেনেন, তখন কেনার সময় আপনি বলবেন আমাকে মাদারবোর্ডের সাথে প্রসেসরটা আপনারা সেট করে দিন, তো তারাও এটা করে দেয়। বেশ, আমার প্রসেসর সেট আপ হয়ে গেল। এখন নেক্সট অপশান হচ্ছে প্রসেসরের সাথে কুলার সেট আপ করা। এবার এইটা আগে আপনি মাদারবোর্ড ক্যাবিনেটের সাথে কানেক্ট করবেন, তারপরে আপনি কুলার লাগাবেন, নাকি আগে মাদারবোর্ডের সাথে কুলার লাগিয়ে তারপরে আপনি মাদারবোর্ডটাকে ক্যাবিনেটের সাথে লাগাবেন, এইটা আবার একটু ডুয়েলেবল, মানে আপনার মতন প্রেফারেন্স থাকতে পারে। আমি আমার প্রেফারেন্সটা বলছি। যদি আমি স্টক কুলার লাগাই, অর্থাৎ যেটা কিনা আমার প্রসেসরের সাথে ফ্রি আমি পেয়েছি, সেইটা যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে আমি কি করি, আগেই কানেক্ট করে নিই, মানে ওই কুলারটাকে কানেক্ট করে নিই মাদারবোর্ডের সাথে, তারপরে আমি মাদারবোর্ডটাকে সিপিইউ ক্যাবিনেটের সাথে কানেক্ট করি। আর যদি আমি এক্সটার্নাল কুলার ব্যবহার করি, তাহলে আমি আগে মাদারবোর্ড কানেক্ট করে নিই, তারপরে এক্সটার্নাল কুলার মানে থার্ড পার্টি কুলারটা ব্যবহার করি। কেন এরকম করি, কারণ আমার স্টক কুলারটা ইউজুয়ালি ছোটো হয়, সুতরাং ওটা আগে লাগিয়ে নিলে কোনো অসুবিধা হয় না। যেটা আমি থার্ড পার্টি কুলার লাগাবো সেটা একটু বড়, এবার সেটা লাগানোর পর সেটা ধরে নিয়ে মাদারবোর্ড লাগালে একটু অসুবিধা হয়, হাত ফাত যেতে, তারপরে এই বিশেষ করে সিপিইউ পাওয়ার কেবল যখন আপনি কানেক্ট করবেন তখন আপনার হাত যাবে না, এই সমস্ত ইস্যুগুলো হয়। তো আমি ধরে নিচ্ছি আমার কাছে নর্মাল স্টক কুলার রয়েছে, তো স্টক কুলারকে আমি এবার আমার মাদারবোর্ডের সাথে কানেক্ট করব প্রসেসরের ওপরে। আচ্ছা, এই স্টক কুলার যেটা প্রসেসরের সাথে থাকে, তার একদিকটা তো ফ্যান, মানে তার তো দুটো পিঠ, একটা পিঠে ফ্যান রয়েছে আর আরেকটা পিঠে একটা গোল মতন জায়গা রয়েছে যেটা কিনা প্রসেসরের উপরে বসে। ওই যে উল্টো পিঠটা, যে দিকটা ফ্যান নেই, সেই দিকটাতে কিন্তু বাই ডিফল্ট একটা পেস্ট লাগানো থাকে, যেটা আমি বলেছিলাম থার্মাল কম্পাউন্ড বা হিট সিঙ্ক পেস্ট ইত্যাদি। এবার আমি রেকমেন্ড করি যে যদি আপনার নর্মাল হয় তাহলে আপনি ওই পেস্টটা ব্যবহার করবেন না, আপনি নিচে ভালো পেস্ট হিট সিঙ্ক পেস্ট কিনে এনে ব্যবহার করুন। কিন্তু যদি আপনার সেরকম পরিস্থিতি না থাকে, আপনি স্টক পেস্টটাই ব্যবহার করতে হয়, তাহলে খুব কেয়ারফুলি আপনি চেষ্টা করবেন ওই যেখানটা পেস্ট লাগানো রয়েছে সেইখানে হাত দেবেন না। এবং এটা কিন্তু খুবই মানে রেকমেন্ডেড আর কি, আপনি হাত দেবেন না ওই জায়গাটাতে, কারণ পেস্টটা প্রথম কথা নরম, আপনার আঙুলের ছোঁয়ায় ওটা ডিসব্যালেন্সড হয়ে যাবে, আপনার আঙুলের নোংরা ওটা টেনে নেবে, ইত্যাদি ইত্যাদি অনেক ইস্যু থাকে। আর যদি আপনি এক্সটার্নাল মানে নিজে পেস্ট কিনে এনেছেন সেটা লাগাতে চান, তাহলে অবশ্যই আপনি হাত তো দেবেনই, আপনি ওই পেস্টটাকে ভালো করে টিস্যু পেপার বা কোনো ভালো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে আপনি পেস্টটাকে ভালো করে মুছে নেবেন। মুছে নিয়ে আপনি যে পেস্ট কিনে এনেছেন সেই পেস্টটাকে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন, আমি যেটা করি, আমি হাত দিয়ে প্রসেসরটাকে দেখে নিই, প্রসেসরটা এখন মাদারবোর্ডের উপরে বসানো রয়েছে, মোটামুটি প্রসেসরের মাঝ বরাবর আমি পেস্টটাকে অ্যাপ্লাই করি, সামান্য একটু পেস্ট দিই, খুবই সামান্য পরিমাণে, আমরা যেরকম ক্রিম মাখি সেরকম। আর যদি সিরিঞ্জ সিস্টেম হয় সেই হিসেবে হালকা করে আমি পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে তার ওপরে ফ্যানটাকে আস্তে 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 ব্যালেন্স করে নিয়ে এসে ফ্যানটাকে আস্তে করে বসিয়ে দিলাম, এইভাবে করি। এবার এই স্টক কুলার বা যে কোনো কুলার বসানোর মানে লাগানোর একটা নিয়ম আছে, কারণ কুলারে 4খানা ক্লিপ থাকে। এবার একটা কুলারে, স্টক কুলারে এক ধরনের পার্টিকুলার ধরনের ক্লিপ থাকে, সেটা আবার কখনো কখনো মাদারবোর্ড টু মাদারবোর্ড ভ্যারিও করে, মানে ইন্টেলের এক রকমের, এএমডির এক রকমের, তবে মূল দু রকমের সিস্টেম হয়।
একটা যেটা নর্মাল ইন্টেলের সিস্টেম হয় সেটাতে চারখানা মানে ফ্যানের চারদিকে চারখানা ক্লিপ থাকে। সেই ক্লিপের মাথাগুলোতে এটা চ্যাপ্টা একটা পিন মতন থাকে, চারখানা ক্লিপে চারখানা পিন, আর মাদারবোর্ডেও চারখানা হোল করা থাকে, ফুটো করা থাকে ওই প্রসেসরের যে এরিয়াটা তার চারদিকে। তো আমি কী করি, ওই ক্লিপের যে চারখানা পিন সেই পিনের সাথে যাতে হোলগুলোকে ম্যাচ করে সেই হিসাবে ফ্যানটাকে আস্তে করে বসাই। তারপরে হাত দিয়ে ধরে ধরে ক্লিপগুলোকে চেপে চেপে ওই যে পিনগুলো, ক্লিপের পিনগুলো, সেগুলো ওই হোলগুলোর মধ্যে ঢুকিয়ে দিই। ক্লিপগুলোর ওপরে চাপ দিই না, ক্লিপের সাইডে চাপ দিয়ে দিয়ে করি। ঠিক আছে, এইবারে যখন আপনার চারখানা পিন চারখানা ক্লিপের উপরে বসে গেল, চারখানা ক্লিপ একদম পিন সহ মাদারবোর্ডের মধ্যে বসে গেল, এখন আপনাকে টাইট করতে হবে। এই টাইট করার একটা প্রসেস আছে যেটা অনেকে ভুল করি আমরা। সেটা হচ্ছে এই টাইটটা আপনি যখন করবেন তখন কোনাকুনি করতে হবে। মানে সাপোজ আপনি প্রথমে বাঁ দিকের ওপরের ক্লিপটা টাইট করলেন, তারপরে আপনি করবেন ডান দিকের নিচেরটা, বা ধরে নিন আপনি ডান দিকের ওপরেরটা টাইট করলেন, তারপরে আপনি করবেন বাঁ দিকের নিচেরটা, কোনাকুনি করবেন। আমরা অনেকে কী করে ওপরে পরপর দুটো করে দিলাম, তারপর নিচে দুটো করে দিলাম, মানে সাইড সাইড করি, সেটা কিন্তু উচিত নয়। কোনাকুনি করতে হবে, তা নাহলে কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, কীভাবে টাইট করবো ক্লিপটা? ওই ইন্টেলের যে স্টক প্রসেসর, ক্লিপের ওপরে আমি চাপ দেবো, চাপ দিয়ে আস্তে করে ঘোরাবো ক্লক ওয়াইজ, দেবো একটা জায়গায় গিয়ে খট করে আটকে গেছে, আর ঘোরাবো না। এবার আমার একটা হয়ে গেল, সাপোজ বাঁ দিকের ওপরটা করেছি, এবার ডান দিকের নিচেরটা ওরকম আমি আস্তে করে একটু প্রেশার ক্রিয়েট করলাম, চাপ দিলাম, চাপ দিয়ে আস্তে করে ক্লক ওয়াইজ ডান দিকে ঘোরালাম, গিয়ে আটকে গেল, হয়ে গেল। এবার বাকি যে দুটো ক্লিপ আছে সেগুলো আমি 1 বাই 1 করে ফেললাম, তাহলে আমার ফ্যানটা বসে গেল। রাইট, এবার ধরে নিলাম আমার এএমডির মাদারবোর্ড আমি কিনেছি, অনেকেই আপনারা কিনবেন নিশ্চয়ই এএমডির মাদারবোর্ড। তো সেখানে যেটা হয়, সেখানে এএমডির মাদারবোর্ডে পেছনে ওই যে চারখানা, আমি যেরকম ইন্টেলের মাদারবোর্ডে বললাম না চারখানা হোল করা থাকে, ওটাতেও হোল করা থাকে, প্লাস পেছনে একটা পাত মতন, মানে প্লাস্টিকের হয় অনেক সময় মেটালেরও হতে পারে, এখন প্লাস্টিকেরই দিচ্ছে। তো ওখানে এই হোলগুলো অ্যাকচুয়ালি এক একটা স্ক্রুয়ের ঘাট মতন করা থাকে। তো আপনি যে ফ্যানটা পাবেন সেখানে দেখবেন চারখানা স্ক্রু রয়েছে। তো আপনাকে কী করতে হবে, বেশ লম্বা লম্বা স্ক্রু, আর স্ক্রুয়ের মধ্যে স্প্রিং লাগানো রয়েছে, কোনো বসানোই থাকবে সুন্দর করে। ঠিক আছে, স্ক্রু প্লাস স্প্রিং। আপনি ওরকম ফ্যানটাকে সুন্দর করে আগে বসাবেন মাপ করে করে, তারপরে যেরকমভাবে বললাম প্রথমে কী করবেন, সাপোজ আপনি বাঁ দিকের ওপরের স্ক্রুটাকে ওই হোলের মধ্যে দিয়ে আস্তে আস্তে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করছেন। প্রথমে বেশি টাইট করবেন না, মোটামুটি একটু টাইট করলেন, একটা আন্দাজ রাখবেন যে আপনি কতটা টাইট করেছেন। যখন বাঁ দিকের ওপরটা টাইট হয়ে গেল তখন আপনি আবার ডান দিকের নিচেরটা টাইট করবেন মোটামুটি সেম পরিমাণে। তারপরে আপনি আবার উল্টোভাবে বাকি যে দুটো বাকি রয়েছে সেগুলোকে 1 বাই 1 টাইট করবেন। এবার যখন চারটেই মোটামুটি সম পরিমাণে টাইট হয়ে গেল, তারপরে যদি আপনার মনে হয় যে না আমি আরেকটু টাইট করবো, অতিরিক্ত টাইট কিন্তু করবেন না, হ্যাঁ, মোটামুটি একটা ব্যালেন্সে রাখবেন, মানে খুব যাতে না নড়ে, এটাই হচ্ছে বিষয়। ফ্যানটা যাতে না নড়ে, ওই ক্যাবিনেটের সঙ্গে যাতে মাদারবোর্ডের সাথে মোটামুটি শক্ত করে লাগিয়ে দেওয়া থাকে। এবার এরকম না যে প্রচণ্ড টাইট, তাহলে কিন্তু আবার ক্ষতি হতে পারে, সেটাই বলছি যে মোটামুটি একটা ব্যালেন্সে টাইট করবেন যাতে করে না নড়ে এবং যাতে করে খুব ঢিলেও না হয় আবার খুব শক্তও না হয়। তবে এই যে মূল বিষয়টা, আমার যাতে চারটে স্ক্রুই মোটামুটি, এখন একদম ইকুয়াল তো হিউম্যান বিংয়ের পক্ষে সম্ভব নয়, বাট মোটামুটি যাতে সমানভাবে টাইট থাকে, এরকম না একটা লুজ একটা বেশি টাইট একটা কম, সেই তবলা বাঁধার মতন, হ্যাঁ, মোটামুটি সব দিকেই সমান রাখার চেষ্টা করা হয়। তো সেরকমভাবে আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে। তো এবার মাদারবোর্ডের সাথে ফ্যান লাগানো হয়ে গেল, এবারে আমি মাদারবোর্ডটাকে আস্তে করে নিলাম। আর একটা জিনিস আমাকে এবার খেয়াল রাখতে হবে, যেহেতু মাদারবোর্ডটাকে আমি এখন ক্যাবিনেটের সাথে মাউন্ট করতে যাচ্ছি। অনেকেই কী করেন, ক্যাবিনেটটাকে দাঁড় করিয়ে রাখা অবস্থাতেই মাউন্ট করেন, আবার অনেকে কী করেন, আমি নিজেও করি এটা, ক্যাবিনেটটাকে শুইয়ে দিই মাদারবোর্ডটা করার সময়, ক্যাবিনেটটাকে পুরো শুইয়ে দিই, কারণ আমার ব্যাক প্যানেলটা লাগানো হয়ে গেছে, ক্যাবিনেটটাকে শুইয়ে দিলাম, শুইয়ে দিয়ে আমি মাদারবোর্ডটাকে ওর উপরে বসাই। এবার আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাদারবোর্ডের ব্যাক প্যানেল বা ব্যাক আইও প্যানেল, যেখানে আপনার সমস্ত আপনার ইউএসবি স্লট, পেছনে স্পিকারের স্লট ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থাকে মাদারবোর্ডের পেছনে। সেইখানে কি হয়, ক্যাবিনেটে যখন আপনারা হাত দেবেন দেখবেন সেইখানটা চারকোণ একটা বেশ বড় ফাঁকা রয়েছে, কিন্তু যখন মাদারবোর্ডের স্লটগুলো দেখছেন তখন তো দেখছেন না ওরকম ফাঁকা নয়, মানে একটা বেশ পাতলা চারকোণ একটা প্যানেল রয়েছে, তার মধ্যে ইউএসবির জায়গায় ইউএসবির মতন ফাঁকা, হেডফোনের জায়গায় হেডফোনের মতন, মানে হেডফোন স্লটের জায়গায় ওরকম গোল গোল করা আছে। এবার এটা কি হয়, একটা মাদারবোর্ডের ব্যাক প্যানেল পাওয়া যায়, একটা চারকোণা পাত, যেটাকে ওই যে সিপিইউ এসএমপি ভুলভাল বলছি, ক্যাবিনেটের যে আপনার পেছনে যে ব্যাক প্যানেলের স্লটটা রয়েছে সেইখানে লাগিয়ে দিতে হয়। সেখানে জাস্ট বসিয়ে দিলেই হয়, এটা বসিয়ে দিয়ে একটু চাপ দিলে ওটা বসে থাকে, ওই পাতলা পাতটা।
কেন এরকম সিস্টেম করা হয়েছে? কারণ একটা মাদারবোর্ডে তো এক রকমের সেটআপ হতে পারে। সাপোজ আপনার মাদারবোর্ডে 4 খানা ইউএসবি স্লট, আমারটায় দেখা গেল 10টা। তো তার জন্য ক্যাবিনেটটা তো জানে না যে আপনি কী মাদারবোর্ড বানাবেন, সুতরাং তারা ওই প্যানেলটা তৈরি করে না। ওই প্যানেলটা মাদারবোর্ডরাই মানে যিনি মাদারবোর্ড তৈরি করছেন যে কোম্পানি, তারাই এটা প্রোভাইড করে। এবার দুরকমভাবে মাদারবোর্ডের সাথে ওটা আসে। একটা হচ্ছে জাস্ট আলাদা করে একটা পাত, ওই যে বললাম একটা আলাদা করে পাত, সেই পাতটাকে আপনাকে ক্যাবিনেটের সাথে বসাতে হবে, বসিয়ে তারপর আপনি মাদারবোর্ডটাকে বসাবেন। আবার কোনো ক্ষেত্রে যেমন আমার এই মাদারবোর্ডের সাথে আলাদা করে কোনো পাত নেই, কিন্তু ব্যাক প্যানেলটাই এরকম একদম, মানে পাতটাকেই মাদারবোর্ডের সাথে পুরো সেট করা আছে, পুরোপুরি একদম সোল্ডারিং করা রয়েছে। তো যাই থাক, হয় আপনাকে পাতটা বসাতে হবে ম্যানুয়ালি, অথবা পাতটা অটোমেটিক্যালি মাদারবোর্ডের পেছনে বসানো থাকবে। আপনি আস্তে আস্তে মাদারবোর্ডটাকে নিয়ে দেখবেন যাতে ওই ব্যাক প্যানেলটা আপনার ওই ক্যাবিনেটের যে ব্যাক প্যানেল সেটার সাথে মাদারবোর্ডের ব্যাক প্যানেলটা যেন ম্যাচ করে, সেই অবস্থায় নিয়ে গিয়ে আপনার আস্তে করে মাদারবোর্ডটাকে বসাবেন। বসিয়ে মাদারবোর্ডে দেখবেন ক্যাবিনেটের সাথে মাদারবোর্ডটাকে সেট করার জন্য অনেকগুলো হোল রয়েছে, অন্ততপক্ষে 6 খানা মতন হোল করা থাকে। তার মধ্যে স্ক্রু দিয়ে, ক্যাবিনেটের সাথে আপনারা স্ক্রু পেয়ে যাবেন, সেই স্ক্রু দিয়ে আস্তে আস্তে করে লাগিয়ে দেবেন। ভালো করে হাত দিয়ে দেখে নেবেন পেছনটা, যে হেডফোনের পোর্টগুলো বা স্পিকারের পোর্টগুলো ঠিকঠাক বেরিয়ে আছে কি না, হ্যাঁ, মনিটরের পোর্টটা ঠিকঠাক সব ঠিকঠাক বেরিয়ে আছে কি না, এইভাবে দেখে আস্তে করে লাগিয়ে দিলেন। তো অলরেডি আমাদের কী হলো, মাদারবোর্ড হয়ে গেল, প্রসেসর হয়ে গেল, ফ্যান হয়ে গেল, মাদারবোর্ডটা লাগিয়ে দিয়েছি। এখনও র্যাম লাগাইনি। র্যাম আপনি আগেও লাগাতে পারেন, পরেও লাগাতে পারেন, র্যাম নিয়ে কোনো ঝামেলা হয় না ইউজুয়ালি। ঠিক আছে, এবার আমি এখন কি করব, মাদারবোর্ডের যে কেবলগুলো, পাওয়ার কেবল যেগুলো আমি বার করে রেখেছি 2খানা বা 3খানাও হতে পারে, 3খানা মানে যদি আপনার সিপিইউতে ডাবল থাকে তাহলে মানে 16 পিন থাকলো বা 12 পিন থাকলো, তারা 2খানা কেবল তার জন্য হোয়াট এভার। তো মাদারবোর্ডের পাওয়ার কেবলটা আপনি লাগালেন, সিপিইউর পাওয়ার কেবল বা পাওয়ার কেবলগুলো বা সিপিইউ পাওয়ার রেল যেগুলোকে বলা হয়, সেগুলোকে আপনি লাগিয়ে দিলেন। তাহলে আপনার এবারে আপনি কি করবেন, আপনি তো ফ্যানটা বসিয়েছেন, মানে ফ্যানটাকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করেছেন, কিন্তু ফ্যানকে তো কানেকশান দেননি, ইলেকট্রিসিটি দেননি। তো আপনাকে ফ্যানের যে দেখবেন ফ্যানের সাথে একটা তার লাগানো আছে, কেবল লাগানো আছে চ্যাপ্টা মতন, তার মাথায় একটা ক্লিপ আছে, সেই ক্লিপটাকে আপনাকে মাদারবোর্ডের সাথে লাগাতে হবে। মাদারবোর্ডে খুঁজতে হবে যে কোথায় ফ্যান হেডার রয়েছে। ইউজুয়ালি ফ্যান হেডারগুলোতে দেখবেন 4খানা পিন থাকে, উঁচু, মানে হাত দিলে বুঝতে পারবেন 4খানা পিন, আর ঠিক তার সামনে একটা চ্যাপ্টা মতন অংশ থাকে, এবং 4খানা পিনে যে ওপরে চ্যাপ্টা মতোটা, সেইটা সাপোজ আমি কথা বলছি যে ওই 4খানা পিন পাশাপাশি তার দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চ, মানে 1 ইঞ্চের মধ্যে 4খানা পিন রয়েছে। আর ধরে নেওয়া যাক সামনে তার যে একটা পাত রয়েছে সেটা হচ্ছে 1.25 ইঞ্চ, মানে পুরোপুরি 1 ইঞ্চ নয়, 1.25 ইঞ্চ। তো ওই পাতটা যে কোনো একটা দিকে দেওয়া থাকবে, মানে পাতটা মাঝখানে থাকবে না, কোনো একটা পিনে সোজাসুজি পাতটা থাকবে। অর্থাৎ এক দিকটায় দেখবেন আপনি একটা পিন দাঁড়িয়ে রয়েছে, আর বাকি যে 3টে পিন তার সোজাসুজি পাতটা রয়েছে, এরকমভাবে। হাত দিয়ে না দেখালে খুব ডিসক্রাইব করা খুব মুশকিল এটা, বাট আপনি মাদারবোর্ডে ওরকম পিন, ওরকম স্লট ইউজুয়ালি পাবেন ওই যে মাদারবোর্ডের প্রসেসরের যে স্লটটা বললাম তার ওপরে। ঠিক আছে, দেখলেই বোঝা যাবে, কারণ ওরকম আর নেই, একটাই, মানে ওই এক ধরনেরই রয়েছে ফ্যানের জন্য, মানে 4খানা পিন আর তার উপরে একটা পাতটা কোনো একটা সাইডে অ্যালাইন করা রয়েছে। তো আপনি কি করবেন, আপনার ক্লিপটা যখন আপনি হাত দেবেন, ক্লিপে আপনি হাত দিলে আপনি নিজেই বুঝতে পারবেন ফ্যানের যে ক্লিপটা, যে একটা দিকে একটুখানি ফাঁকা রয়েছে, মানে স্লট করা রয়েছে, যে দিকটা স্লট করা থাকবে সেই দিকটা আপনার পাতটা থাকবে। তো সেই অবস্থায় আপনি আস্তে করে ক্লিপটাকে বসিয়ে দিলেন, মানে ফ্যানটা মাদারবোর্ডের সাথে কানেক্টেড হয়ে গেল। তাহলে আমি মাদারবোর্ডের সাথে কী করেছি, ফ্যান কানেক্ট করেছি, মানে ফ্যানটাকে আমি সেট আপ করেছি, স্ক্রু আপ করেছি, প্লাস ফ্যানকে আমি কানেকশান দিয়েছি মাদারবোর্ডের থ্রুতে। আমি মাদারবোর্ডের সাথে এসএমপিএস থেকে আসা যে 2 সেট কেবল, একটা মূল পাওয়ার কেবল মাদারবোর্ডের, আর একটা সিপিইউ পাওয়ার কেবল বা সিপিইউ পাওয়ার রেল, সেগুলোকে আমি কানেক্ট করে দিয়েছি। এবার আমি চাইলে র্যামও লাগিয়ে ফেলতে পারি। হ্যাঁ, আমার 1, 2, 4টে যা র্যাম আছে সেগুলোকে আমি লাগিয়ে ফেললাম, কোনো অসুবিধা নেই। তাহলে আমার মাদারবোর্ডের গল্প মোটামুটি গেল, মানে কানেকশান পাওয়ারের গল্প গেল। এবার আমি কী করব, অ্যাডিশনাল যে ডিভাইসগুলো, অর্থাৎ হার্ড ডিস্ক 1 বা একাধিক হার্ড ডিস্ক, যদি হার্ড ডিস্ক হয় বা এক্সটার্নাল এসএসডি হয়, এক্সটার্নাল এসএসডি নয়, আমি বলতে চেয়েছিলাম SATA এসএসডি বা হার্ড ড্রাইভ যেটাই থাকবে, সেটা আমি ক্যাবিনেটের ওই যে বললাম ডান দিকে, মানে আমার দিকে যদি মুখ করা থাকে ফ্রন্ট ডোরটা, তাহলে আমার ডান দিকে যে এরিয়াটা, সেখানে আমি পাবো হার্ড ডিস্ক লাগানোর স্লট। হার্ড ডিস্কটাকে বসিয়ে আমি স্ক্রু আপ করে দেবো। কোনো ক্যাবিনেটে ক্লিপিং করা আছে, মানে স্ক্রু লাগাতে হবে না, ক্লিপ আছে, খুব সহজেই ওটা এমনিতেই লাগানো যায় স্ক্রু ছাড়া। আবার কোনো ক্যাবিনেটে স্ক্রু লাগাতে হয়। তো যাই আমার সিস্টেম থাক, সেটা ক্যাবিনেট টু ক্যাবিনেট ভ্যারি করে। তো আমি হার্ড ডিস্ক
স্লটগুলো লাগিয়ে দিলাম, এক বা একাধিক যাই থাকলো। যদি আমার কোনো অপটিক্যাল ড্রাইভ, ডিভিডি ড্রাইভ ইত্যাদি থাকে সেটা আমি কানেক্ট করে প্রথমে আমি সেট আপ করে নিলাম, মানে ক্যাবিনেটের সাথে লাগিয়ে নিলাম। এরপরে হচ্ছে সেগুলোকে পাওয়ার দেবো। পাওয়ার কীভাবে দেবো, আমি অলরেডি কেবল ম্যানেজমেন্ট করে রেখেছি। হার্ড ডিস্কের সোজা অলরেডি আমার সেই সাটা কানেক্টার বেরিয়েই রয়েছে, সাটা পাওয়ার কানেক্টার। সেটাকে আমি লাগিয়ে দিলাম, একটা থাকলে একটা, দুটো থাকলে দুটো বেশি থাকতে ততোধিক। যাই হোক, সেটা আমি লাগিয়ে দিলাম, পাওয়ার পেয়ে গেল, একদম এসএমপিএস থাকে। আমার যদি ডিভিডি ড্রাইভ বা অন্য কোনো অপটিক্যাল ড্রাইভ থাকে সেম ওয়ে, তাকে আমি সাটা কেবলের মাধ্যমে, মানে সাটা পাওয়ার কেবল যেটা কিনা আমার এসএমপিএস থেকে মাদারবোর্ডের ব্যাক প্যানেলের পেছন দিক থেকে এসছে, তাদেরকে লাগিয়ে দিলাম। তার মানে আমার হার্ড ডিস্ক বা এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভ তারা পাওয়ার পেলো। কিন্তু এবার এদেরকে মূল কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, তার জন্য আমি সাটা কেবল ব্যবহার করব। এটা হচ্ছে সাটা ডেটা কেবল, যেটা আর কি আগে যে সাটা কেবলের কথা বলছি সেটা হচ্ছে সাটা পাওয়ার কেবল, এটা হচ্ছে সাটা ডেটা কেবল, যেটা চ্যাপ্টার রিবনের মতন দেখতে। তো এক্সকিউজ মি, তো ইউজুয়ালি আমরা দেখতে পাই সাটা কেবলগুলোকে আমরা সাটা কেবলের স্লটগুলোকে আমরা দেখতে পাই মাদারবোর্ডের বটম রাইট, অর্থাৎ নিচের দিকে ডান দিকে দেখতে পাই। হ্যাঁ, 2, 4, 6, 8, 10 যত খুশি থাকতে পারে, 10টা অবধি আমি দেখেছি। তো আমি কি করলাম, আমার সাটা কেবলের মাধ্যমে আমার হার্ড ডিস্ক এক বা একাধিক কানেক্ট করে দিলাম, আর আমার অপটিক্যাল ড্রাইভ, ডিভিডি ড্রাইভ ইত্যাদি ইত্যাদি সেরকম যদি কিছু থাকে সেটাকেও কানেক্ট করে দিলাম। এরপর আমি কি করব, আমার যদি কোনো M2 ডিভাইস থাকে, মানে M2 SSD, যেটা কিনা মাদারবোর্ডের সাথেই লাগাতে হয়, আমি সেটাকে কানেক্ট করে দেবো। সেটার জন্য আলাদা কোনো কেবল দরকার হয় না, যেরকম র্যাম আমি লাগিয়েছি সেরকম র্যামের মতো করেই আমি ওগুলোকে লাগিয়ে দেবো। তো জাস্ট গিভ মি 1 মিনিট। আচ্ছা, কারো একটা মাইক্রোফোন আনমিউট রয়েছে, হ্যাঁ, একটু প্লিজ মিউট করে দেবেন। হ্যাঁ, শাহিন ভাই আপনার অডিও আনমিউট রয়েছে, হ্যাঁ, ওটাকে মিউট করে দেবেন। তো এবারে আমি ওই M2 ডিভাইস যদি আমার কিছু থাকে সেগুলোকে আমি কানেক্ট করে দিলাম। এইবারে আমার পরের স্টেপ আসছে, সেটা হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত আমার যে ক্যাবিনেটের ফ্রন্ট প্যানেল তার সাথে কিছু কানেক্ট করিনি। এবার সেখানে কি থাকতে পারে, ইউএসবি থাকতে পারে, মানে থাকবেই। তো আমাকে খুঁজে নিতে হবে যে ফ্রন্ট প্যানেলের ইউএসবি কেবল কোনটা। এবার এটা আমি এই মুহূর্তে আমার পক্ষে ডেসক্রাইব করা খুব কঠিন, যেটা কেমন দেখতে হয়, সত্যি খুব কঠিন। তবে আপনারা বুঝতে পারবেন, আপনারা যদি সামনে মানে ইউএসবি যে স্লটটা রয়েছে, ফ্রন্টে যে স্লটটা রয়েছে সেটার পেছন দিকটাতে যদি হাত দেন, তাহলে দেখবেন যে ওই স্লটের সোজাসুজি যে সার্কিটটা রয়েছে সেখান থেকে একটা কেবিল, এক বা একাধিক কেবিল বেরিয়েছে, তার মাথায় এরকম ক্লিপিং করা রয়েছে। তো সেই ইউএসবি কেবিলের ক্লিপটা আপনাকে বার করতে হবে। USB 2 এর ক্ষেত্রে ক্লিপটা একটু ছোট হয়, তার ভিতরে সম্ভবত 5খানা তার লাগানো থাকে আলাদা করে। তো আপনি মাদারবোর্ডে যে ইউএসবি হেডার আছে সেটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। এখন মডার্ন মাদারবোর্ডে আপনি যদি নাও জানেন, আপনি যদি একজন সাইটেড অ্যাসিস্ট্যান্ট নেন, তিনি দেখেই বলতে পারবেন যে কোনটা কী, কারণ তার পাশাপাশি লেখা থাকে। আমি আপনাকে যে লোকেশানগুলো বলে দিচ্ছি, আপনি যদি সেই লোকেশানগুলোকে তাকে বলেন, যে আমি বলে দিলাম না যে সাপোজ সাটা কেবলগুলো বটম রাইটে থাকে, তো আপনি বটম রাইটের যে প্যানেল পোর্টগুলো রয়েছে সেগুলোকে জিজ্ঞেস করবেন যে এখানে কী লেখা আছে। যদি সাটা থাকে তাহলে ওখানে লেখা থাকবে সাটা 3, এরকমভাবে লেখা থাকবে। তো আপনি এরকম পাবেন যে ইউএসবি হেডার পাবেন। এটা ইউজুয়ালি মাদারবোর্ডের নিচে থাকে, নিচের দিকে একটু, মানে ঠিক সেন্টারেও থাকে অনেক সময় কিছুটা সেন্টার থেকে বাঁ দিকে থাকে। সাধারণত এক বা একাধিক USB 2 এর জন্য থাকে। USB 3 যদি হয় যদি আপনার সামনে USB 3 থাকে, তাহলে দেখবেন যে তার যে ক্লিপটা, তার প্রথম কথা তার কেবিলটা, তারটা অনেকটা মোটা গোল। USB 2 এর ক্ষেত্রে কী হয়েছিল, অনেকগুলো তার একসঙ্গে, সরু সরু তার অনেকগুলো, কিন্তু এক্ষেত্রে দেখবেন তারটা বেশ মোটা গোল,
যদি USB 3 থাকে, এবং ক্লিপটাও বেশ বড়সড়। USB 3-র ক্লিপটা অনেকটা ওই পাটা হার্ড ডিস্কের মতন, যে পাটা হার্ড ডিস্কের যেরকম কানেকশন ছিল সেরকম, তবে অত চাপটা না, অত চওড়া নয়, তার থেকে কম, বাট খানিকটা ওরকম। তো ওই USB 3-র স্লটটা ইউজুয়ালি থাকে ওই যেখানটা আপনি মাদারবোর্ডের পাওয়ার কেবিলটা লাগিয়েছেন তার আশেপাশে। মাদারবোর্ডের যে মূল, যেটা একটা বড় 24 পিন অনেকটা চওড়া, সেই 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 স্লটটা সেই ক্লিপিংয়ের পাশাপাশি থাকে ইউজুয়ালি। USB 3 এর জন্য, যদি আপনার ফ্রন্ট প্যানেল যদি USB 3 সাপোর্টেড হয় তাহলে তার জন্য ওই স্লটটা ওখানে থাকে। তাহলে কি হলো, আমরা USB কানেক্ট করে দিলাম, 2 বা 3 বা বোথ যাই থাকলো। এবার আমি কানেক্ট করব আমার অডিও ইনপুট স্ল্যাশ আউটপুট, অর্থাৎ সামনে যে হেডফোন এবং মাইক্রোফোনের পোর্ট আছে, সেটা আপনারা খুব সহজেই খুঁজে বার করতে পারবেন। দেখবেন ওখানে ওর মাথায় এরকম ক্লিপ লাগানো আছে, সেই ক্লিপটাকে নিয়ে আবার মাদারবোর্ডের যে আউটপুট অডিও হেডার সেখানে লাগাতে হবে। এটা ইউজুয়ালি থাকে বটম লেফটে, মাদারবোর্ডের বটম লেফটে অডিও আইও লেখা থাকবে বা অডিও লেখা থাকবে, বা ফ্রন্ট প্যানেল অডিও লেখা থাকবে, FP অডিও লেখা থাকতে পারে সংক্ষেপে। মাদারবোর্ডের বটম লেফটে থাকবে। তাহলে সেটা আমি কানেক্ট করে দিলাম। তাহলে কী হলো, সামনের প্যানেলের প্রায় সব কিছু আমি কানেক্ট করে নিয়েছি, USB, হেডফোন, ইনপুট আউটপুট ইত্যাদি ইত্যাদি। এবারে যেটা আমি করতে যাচ্ছি সেটার জন্য ভেরি আনফর্চুনেটলি আমার সাইটেড অ্যাসিস্ট্যান্ট লাগবে। সেটা হচ্ছে 4টে কেবল, পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, আর হার্ড ডিস্কের LED আর পাওয়ার LED। এইখানে দেখবেন এই প্রত্যেকটা যে আমি 4টে নাম বললাম, পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, পাওয়ার LED, HD LED, এদের এই যে 4টে, এদের প্রত্যেকের 2টো করে তার আছে, এবং তার মাথায় খুব সরু একটা এরকম চ্যাপটা মতন একটা ক্লিপ লাগানো আছে। আগেই তো বলেছি যে কম্পিউটারের সমস্ত কিছু ক্লিপিং করা, তো খুব ছোট ক্লিপ লাগানো রয়েছে। এবার এর আবার একটা বৈশিষ্ট্য রয়েছে, দেখবেন 3টে যে সেট আছে, মানে 3টে কানেক্টার, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে রিসেট, আর একটা হচ্ছে পাওয়ার LED। এরা দেখবেন যে 2টো তার গেছে, 2টো তারের মানে 2টো তার করে এক একটা সেট আর কি, 2টো করে তার এক একটা সেটে, মানে পাওয়ারের জন্য 2খানা তার পাশাপাশি জোড়া। আমাদের অনেক সময় হেডফোনে থাকে না, হেডফোনে দেখবেন যে 2খানা তার একসঙ্গে জোড়া থাকে পাশাপাশি, ওরকমভাবে জোড়া থাকে। তো সাপোজ পাওয়ার সুইচের একটা জোড়া, তার মাথায় একটা ক্লিপ লাগানো, একটাই ক্লিপ লাগানো। আচ্ছা, রিসেটের জন্য একটা জোড়া, তার মাথায় একটা ক্লিপ লাগানো। পাওয়ার LEDর জন্য একটা জোড়া, তার মাথায় একটা ক্লিপ লাগানো। আর HD LED তার জন্য ওরকম একটা জোড়া, কিন্তু তার মাথায় 2খানা ক্লিপ লাগানো, মানে 2খানা সরু সরু ক্লিপ। আমি জানি না এটা কেন করা থাকে, বাট এটা আমি সব জায়গায় সমস্ত ক্ষেত্রেই দেখেছি যে এই ফ্রন্ট প্যানেলে এই 4টে পোর্টের মধ্যে HD LEDটা আলাদা করা থাকে, মানে 2টো তারের জন্য 2টো তারের একটা জোড়া, প্রত্যেকটা তারের জন্য ইন্ডিভিজুয়াল একটা একটা ক্লিপ। তো যার ফলে HD LEDটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি, আচ্ছা এটা ভাঙা আছে, এটা আলাদা আলাদা, তার মানে এটা HD LED। কিন্তু বাকি যে 3টে, সেটা বোঝা একটুখানি সমস্যা হয়ে যায়। তো এই ক্লিপগুলোর গায়ে লেখা থাকে, কীরকম লেখা থাকে, একটাতে লেখা থাকবে পাওয়ার SW, অর্থাৎ সেটা আমার পাওয়ার সুইচ। একটা থাকবে রিসেট SW, অর্থাৎ সেটা আমার রিসেট সুইচ। একটা থাকবে পাওয়ার LED, আর একটা লেখা থাকবে, আর 2টো যেটা সেটাতে লেখা থাকবে HD LED। এবার এইগুলোকে একটুখানি সাইটেড অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেখে নিতে হবে। অনেক সময় হয়তো আমরা খুব চেষ্টা চরিত্র করলে পাওয়ার সুইচটা কোথায় আছে সেখান থেকে হাত দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বার করতে পারি, কিন্তু সেটা অনেক সময় কঠিন হয়ে যায়, সাইটেড হেল্প নেওয়া ভালো। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এর পরের যে স্টেপটা, আপনি তো খুঁজে পেয়ে গেলেন, সে নিজের ইচ্ছাতেই খুঁজুন, নিজের চেষ্টাতেই বা সাইটেড হেল্প নিয়ে খুঁজুন যে এইটার ক্লিপ, কিন্তু সেটা আপনি কানেক্ট করবেন কোথায়, সেই ক্ষেত্রেও কিন্তু একটুখানি গল্প থাকে। হ্যাঁ, কারণ এটা অনেক সময় মাদারবোর্ড টু মাদারবোর্ড ভ্যারি করে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়, কিন্তু তবুও আমি সবাইকে বলবো যে এই ক্ষেত্রে আপনি একটুখানি রিস্ক ফ্রি হতে চাইলে সাইটেড অ্যাসিস্ট্যান্ট নিন। আপনার যদি অভিজ্ঞতা থাকে, সাপোজ আমার গিগাবাইট করে অভিজ্ঞতা আছে, আমার অ্যাসরক করে অভিজ্ঞতা আছে, তো আমার কাছে যদি কোনো গিগাবাইট বা অ্যাসরকের মাদারবোর্ড আসে, আমি সাইটেড হেল্প ছাড়াই ওই কানেক্টারগুলোকে খুঁজে পাবো। কিন্তু সাপোজ এখন যদি আমার কাছে একটা MSI এর মাদারবোর্ড আসে, আমি অবশ্যই একবার সাইটেড হেল্প নেব। ঠিক আছে, এই যে প্যানেলটা পাওয়ার, রিসেট, পাওয়ার LED, HD LED, এইটা থাকে মাদারবোর্ডের নিচের ডান দিকের নিচে থাকে ইউজুয়ালি। এমনভাবে থাকে, দেখবেন টোটাল পিন হচ্ছে আপনার
9টা, ওপরে থাকে 5টা, নিচে থাকে 4টে, বা উল্টোও হতে পারে, ওপরে 4টে নিচে 5টা। হাত দিলে বুঝতে পারবেন। ইউজুয়ালি যেটা হয়, এবার বুঝতেই পারছেন, একদিকে 5টা আছে, একদিকে 4টে আছে, তো তার মানে 4টে পিন পরপর পরস্পর মুখোমুখি রয়েছে, আর একটা পিন একা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মানে সাপোজ আমাদের ব্রেইলে আমি যদি কথার কথা বলছি, কিউ লিখি 1 2 3 4 5, তার মানে কী হচ্ছে, এখানে আমাদের উদাহরণে 1 আর 4 পেয়ারে আছে মুখোমুখি, 2 আর 5 মুখোমুখি আছে, কিন্তু 6 একা দাঁড়িয়ে আছে, 6-এর কোনো সঙ্গী নেই। তো এটা আমি 3টের উদাহরণ দিলাম, অর্থাৎ 1 2 3 4 5। এটা যদি ধরে নিন 8 ডট টেবিল হয়, সেখানে যদি আমার কোনো ডট নাম্বার হয় 1 2 3 4 5 6 7, তাহলে যে শেপটা দাঁড়াবে 1 2 1 4 পেয়ার, 2 5 পেয়ার, 3 6 পেয়ার, কিন্তু 7 একা দাঁড়িয়ে আছে, তার সাথে 8 নেই। এই যে শেপটা হবে, এরকম একটা শেপ থাকে ওখানে ওই পিনগুলো। একটা দিকে সাপোজ ওপরে 4টে, নিচে 5টা, অথবা ওপরে 5টা, নিচে 4টে। আচ্ছা, যে একা দাঁড়িয়ে আছে তাকে আপনি বাদ দিন, তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যে পিনটার কোনো পেয়ার নেই তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ও বাদ। তাহলে বাকি পড়ে থাকলো 4টে প্লাস 4টে, মানে সাপোজ ওপরে 4টে, নিচে 4টে, এরকম। ইউজুয়ালি যেটা হয়, আমি যেটা দেখেছি, আবারও বলছি, সাইটেড অ্যাসেসটা নিয়ে নেবেন অভিজ্ঞতা না থাকলে। যদি এখানে ভুল লাগালে যে আমার খুব ক্ষতি হয়ে যাবে, মাদারবোর্ড পড়ে যাবে, এরকম কিছুই হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু হতে পারে আপনি পাওয়ার বাটন প্রেস করলে মাদারবোর্ড চালু হলো না, দেখা গেল রিস্টার্ট বাটন প্রেস করতে মাদারবোর্ড চালু হয়ে গেছে। আবার উল্টোটা হতে পারে, বিশেষ করে গন্ডগোল হয় যদি সাপোজ আমি পাওয়ার বা রিসেট সুইচের জায়গায় এলইডি লাইটগুলোর এলইডির ইয়েগুলো লাগিয়ে দিই, কানেক্টারগুলো লাগিয়ে দিই, তাতে করে আরও মানে মাদারবোর্ড অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, এরকম কিছু প্রবলেম হচ্ছে। তো আমি যেটা বলতে চাইছি যে এই যে পেয়ার বললাম আমি, একদিকে 5টা, একদিকে 4টে, 5টা যে একা দাঁড়িয়েছে সে বাদ, কিন্তু ওইটা আমার একটা চিহ্ন যে কোন দিকেরটায় একজন এক্সট্রা রয়েছে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে নিচে আমার 5টা রয়েছে, ওপরে 4টে। এবার এই নিচের 5টা মধ্যে যেই পিনটা একা দাঁড়িয়ে আছে, তার ঠিক পাশের যে দুটো পিন, যে একা দাঁড়িয়ে আছে, একটা সাইডে দাঁড়িয়ে আছে, সে তো বাদ। তার পাশের যে পিন, মানে আমি যদি ধরে নিই 1 2 3 4 5, 5 হচ্ছে একা, তাহলে 3 4, সেই 3 4 হচ্ছে আপনার রিসেট এলইডি, আর 1 2 হচ্ছে রিসেট সুইচ। অর্থাৎ যেই দিকের 5টা পিন রয়েছে, সেই দিকের 1 2 3 4 5, 5 হচ্ছে যে একা, তার মধ্যে 1 2 হচ্ছে রিসেট সুইচ, এবং 3 4 হচ্ছে এইচডি এলইডি। সরি, হ্যাঁ, আমি যদি ভুল বলে আগে বোধহয় রিসেট এলইডি বলেছি বা কিছু, যাক 1 2 হচ্ছে রিসেট সুইচ, 3 4 হচ্ছে এইচডি এলইডি, আর 5 হচ্ছে একা, ফাঁকা, কেউ নেই। ওপরে যে 4টে রয়েছে, ঠিক রিসেট সুইচের ওপরে, অর্থাৎ 1 আর 2, সেখানে আমার হবে পাওয়ার সুইচ, আর 3 আর 4-এ হবে আমার পাওয়ার এলইডি। আবারও বলে দিচ্ছি, যেদিকে 4টে আছে, যেদিকে 5টা রয়েছে, তার 5 নম্বরটা হচ্ছে একা, তার সাথে কোনো সম্পর্ক নেই। 1 2-এ হচ্ছে রিসেট সুইচ, 3 4 হচ্ছে এইচডি এলইডি, ঠিক তার ওপরে রিসেট সুইচের ওপরে 1 2 হচ্ছে পাওয়ার, এবং 3 4 হচ্ছে মানে পাওয়ার এসডাব্লিউ বা পাওয়ার সুইচ, আর 3 4 হচ্ছে পাওয়ার এলইডি। এবার যদি উল্টে যায়, ধরে নিন আপনার ওপরে 5টা, নিচে 4টে, নিয়ম কিন্তু একই। ওপরে যে 5টা রয়েছে, তার মানে ওপরের 1 2, মানে যে পিনটা একা বসে আছে সে তো 5, 1 2-এ আপনার রিসেট সুইচ, 3 4 হচ্ছে এইচডি এলইডি, ঠিক তার নিচে 1 2-এর নিচে যে আরও 1 2 রয়েছে, সেই 1 2-এ মানে 4টের পিনের যে গ্রুপটা, তার যে 1 2, সেখানে আপনার পাওয়ার সুইচ, এবং 3 4 হচ্ছে পাওয়ার এলইডি। এই ফরম্যাটে ইউজুয়ালি থাকে। তবে আবারও বলছি যে এটা আপনি দেখিয়ে নেবেন রাদার। মাদারবোর্ডের বটম রাইটে ইউজুয়ালি এটা দেখতে পাওয়া যায়। তাহলে আমরা মোটের ওপরে প্রায় সমস্ত কিছু কানেক্ট করে ফেলেছি প্রায়। আচ্ছা, কয়েকটা অতিরিক্ত জিনিস আমি বলবো। একটা হচ্ছে যে আপনারা দেখবেন কারো কম্পিউটারে যখন পাওয়ার বাটনটা প্রেস করলাম, 2-4 সেকেন্ড পরে পিক করে একটা আওয়াজ হলো, বিপ হলো একটা। এইটার জন্য একটা স্পিকার থাকে, বিপ স্পিকার বলা হয় সম্ভবত, গোল, ছোট্ট গোল একটা স্পিকার। এই স্পিকারটাও কিন্তু ক্যাবিনেটের সাথে আসে। অনেকে আমরা বুঝি না, ফেলে দিই, বিশেষ করে দোকানে টোকানে গেলে তারা তো লাগিয়েই দেয় না, ফেলে দেয় অনেক সময়, বা রেখে দেয়, হোয়াট এভার। তো আপনি যেহেতু ব্লাইন্ড, আপনার কাছে কিন্তু ওই বিপ স্পিকারটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট, অনেক ক্ষেত্রে ট্রাবল শুটিংয়ের জন্য অনেক ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। তো ওই বিপ স্পিকারটা আপনি কিন্তু খুঁজে নেবেন ক্যাবিনেটের কোথায়, মানে ক্যাবিনেটের যে অ্যাক্সেসরিজগুলো থাকে, স্ক্রু ট্রু ইত্যাদি দেওয়া থাকে তো একটা প্যাকেটে,
তো সেই প্যাকেটের ভেতরে থাকে এবং আমি রেকমেন্ড করবো বিপ স্পিকারটা মাদারবোর্ডে লাগিয়ে দিতে। এবার এই বিপ স্পিকারটা কী হয়, 4খানা পিন থাকে, পরপর 4খানা পিন থাকে, অন্য কোনো জায়গাটা লাগানো যাবে না, সেটা একটা ফরচুনেট থিং, ঠিক আছে। কিন্তু এইটার পজিশনটা আবার বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন রকম। যেরকম গিগাবাইট আমি দেখেছি, যেখানটা আমার ওই পাওয়ার মানে ফ্রন্ট প্যানেলের পাওয়ার বাটন, রিসেট বাটন, পাওয়ার এলইডি, এইচডি এলইডি, ঠিক তার পাশেই স্পিক বলে লেখা আছে, SPEAK, স্পিক বলে লেখা আছে, সেটা হচ্ছে স্পিকার, সেখানে লাগানো যায়। আবার কোনো ক্ষেত্রে আমি একটা মাদারবোর্ডে দেখেছি, সম্ভবত অ্যাজরকে আমি দেখেছি, সেটা হচ্ছে প্রসেসরের যে ফ্যানটা রয়েছে, মানে প্রসেসরের যে সেকশনটা তার নিচে। তো আমি খুব ডেফিনেটলি তার জন্য বলতে পারছি না কোথায় থাকবে, তবে এই জায়গাগুলোতে আপনারা চেক করবেন যে কোথাও স্পিক বা স্পিকার বলে লেখা আছে কিনা। আবারও বলছি, এই ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, যেরকম আমি যে বললাম অ্যাজরকে গিগাবাইটে আমার অভিজ্ঞতা রয়েছে, তার জন্য আমি এটা নিজেই খুঁজে বার করতে পারবো। তাছাড়া আমাকে সাইটেড হেল্প নিতে হবে, এবং আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে আপনারাও সাইটেড হেল্প নিয়ে দেখবেন যে কোথায় 4টে পিন পরপর আছে এবং তার আশেপাশে ওপরে নিচে বা কোথাও স্পিক বা স্পিকার লেখা আছে। তো সেখানে আপনারা স্পিকারটা লাগিয়ে দেবেন। অন্য জায়গায় 4টে পিনওয়ালা অনেকগুলো থাকতে পারে, কোনো চিন্তার ব্যাপার নেই। যেটা স্পিকারের পোর্ট নয় সেখানে ওই স্পিকারটা কানেক্টেড হবে না, মানে ওই 4টে পিন থাকলেও ওর যে হোলগুলো সেগুলো ম্যাচ করবে না। আবার বলছি, যে যদি না হয় প্রেশার ক্রিয়েট করবেন না, রং পিনের কোনো জায়গাতে প্রেশার ক্রিয়েট করবেন না। তাহলে আমার মাদারবোর্ডের অ্যাডিশনাল স্পিকার সেটা আমার কানেক্ট করা হয়ে গেল। র্যাম আমরা লাগিয়ে নিয়েছি, হার্ড ডিস্ক, এক্সটার্নাল ড্রাইভ সমস্ত কিছু লাগানো হয়ে গেছে, প্রসেসর, ফ্যান সমস্ত কিছু হয়ে গেছে। এবার যদি আমি অ্যাডিশনাল কিছু PCI ডিভাইস লাগাতে চাই, সাপোজ আমি একটা PCI USB কার্ড লাগাবো, সেইটা আমি লাগাবো সবার শেষে। দেখবেন আপনারা ক্যাবিনেটের পেছনে নিচের দিকে অনেকগুলো লম্বা 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 জায়গা করা আছে। তো আমার মাদারবোর্ডের নিচে ওরকমভাবে মোটামুটি নিচের দিকে বাঁ দিক করে আমার ওরকম লম্বা লম্বা স্লট থাকে, PCI স্লট। আমি সেই হিসেবে স্লটের সাথে মিলিয়ে তার সোজাসুজি ক্যাবিনেটের যে স্লটটা রয়েছে সেই স্লটটাকে আমি বেছে নেব। এবার এই স্লটগুলো কম দামি ক্যাবিনেটে কী থাকে, জাস্ট টেম্পোরারি দেওয়া থাকে, আপনি চাপ দিলে ভেঙে যাবে, আঙুল দিয়ে একটু জোরে চাপ দেবেন, স্লটটা ভেঙে বেরিয়ে আসবে, মানে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আবার কোনো ক্ষেত্রে একটু দামি ক্যাবিনেট হলে ওই যে স্লটের যে মানে যে ফাঁকাগুলো সেগুলো এক একটা আলাদা আলাদা ছোট্ট ছোট্ট লম্বা লম্বা পাত দিয়ে স্ক্রু দিয়ে লাগানো আছে, ওটাকে আপনি আনস্ক্রু করতে পারেন। ইউজুয়ালি থাম স্ক্রু থাকে, মানে হাত দিয়ে স্ক্রুগুলোকে খোলা যায়। তো খুলে আপনার পার্টিকুলার যে স্লটটা দরকার, অর্থাৎ যার সোজাসুজি আপনার মাদারবোর্ডের স্লটটা রয়েছে, সেই স্লট বরাবর আপনি আপনার PCI ডিভাইসটাকে আস্তে করে কানেক্ট করলেন, করে ওইখানে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেন, ক্যাবিনেটের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিলেন, যদি আপনার অ্যাডিশনাল কোনো PCI ডিভাইস থাকে। এই আমার কানেকশান তৈরি হয়ে গেল। এবার আমি আমার পাওয়ার কেবিল লাগাবো আমার SMPS বা পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে, আমার কিবোর্ড, মাউস ইত্যাদি ইত্যাদি যা যা আমার কানেক্ট করা সেগুলো কানেক্ট করে আমি অন করব। তাহলেই অন করে কিছুক্ষণ ওয়েট করব। অনেক সময় কোনো মাদারবোর্ডে প্রথমবার অন করলে টাইম লাগে একটু, হ্যাঁ, তো সেক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, ভাবনার কিছু নেই। তো অন করার পরে যদি আমার বিপ স্পিকার লাগানো থাকে, কিছুক্ষণ পরে আমি একটা বিপ পাবো, সিঙ্গেল বিপ, তাহলে আমি বুঝতে পারবো এভরিথিং ইজ ফাইন। এবার হতে পারে যে বাই ডিফল্ট বায়াস সেট আপ দেখালো, সেটা আমাকে একটু সাইটেড অ্যাসিস্ট্যান্ট নিয়ে দেখে নিতে হবে। বায়াস সেট আপ যদি থাকে তাহলে সেখানে লোড ডিফল্ট অপশান থাকবে, ইউজুয়ালি F1-এ হয়, কখনো কখনো F9-এও হয় লোড ডিফল্ট, F7-এও ইনফ্যাক্ট হয়, আমার মাদারবোর্ডে F7-এ হয়। তো সেটা একটু দেখে নেবো কোনটায় লোড ডিফল্ট আছে। লোড ডিফল্ট করে সেভ অ্যান্ড এক্সিট, যেটা F10-এ আছে, F10 প্রেস করলে দেখাবে উড ইউ লাইক টু সেভ ইউর চেঞ্জেস, এন্টার প্রেস করলে ইয়েস, আমি এন্টার প্রেস করে দেবো। তারপরে যেরকমভাবে উইন্ডোজ ইনস্টল করতে হয় ইত্যাদি ইত্যাদি, যদি আমার উইন্ডোজ ইনস্টল না করা থাকে তাহলে আমি সেইভাবে প্রসিড করব, যা যা স্টেপ রয়েছে। যখন দেখবো আমার এভরিথিং ইজ ফাইন, তখন আস্তে করে আমি ফ্রন্ট ডোরটাকে পুনরায় লাগিয়ে দেবো, আমার পিসি রেডি। এই হচ্ছে মোটামুটি একটা আমি আপনাদের বেসিক স্টেপ বাই স্টেপ একটা গাইডেন্স দিলাম, যার মাধ্যমে আপনারা একটা পিসি টপ টু বটম আপনারা বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে, এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়, সেটা আপনারা রাখতে পারেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি। গৌতম বলছি। হ্যাঁ,
আহ, কয়েক বছর আগে আমার ওই পাওয়ার বাটনটা না কিছু একটা গন্ডগোল হয়েছিল। তখন আমাকে একজন মেকানিক্স বলেছিলেন যে আপনার পুরো ক্যাবিনেটটাই চেঞ্জ করতে হবে, মানে পাওয়ার সুইচটা খারাপ হয়েছে যেহেতু উনি তখন রিস্টার্ট বাটনটাকে পাওয়ার বাটন হিসেবে মানে ইউজ করার কথা বলেছিলেন, আর না হলে হুম। বলেছিলেন পুরো ক্যাবিনেট পাল্টাতে হবে। এইটা কতটা ঠিক? আচ্ছা, এটা এটা পুরোপুরি ঠিক নয়। প্রথম কথা হচ্ছে যে রিস্টার্ট বাটনটাকে আমি পাওয়ার বাটন হিসেবে কাজ করাতেই পারি, কারণ দুটোই অ্যাকচুয়ালি সেম কাইন্ড অফ বাটন। শেপটা একটু আলাদা হয়, মানে বাইরের শেপটা, বাইরে যেটা আমি প্রেস করছি, ভেতরের শেপ একই। তো চাইলে আমি রিস্টার্ট বাটনটাকে পাওয়ার বাটন হিসেবে করতে পারি। তাহলে কি হবে, আমাকে ওই রিসেট SW যে কানেক্টারটা বলেছিলাম, যেটা আমি বলেছিলাম 5টা স্লটের 1-2 লাগাতে, সেটাকে আমাকে পাওয়ারের জায়গা অর্থাৎ 4টের যে গ্রুপ আছে তার 1-2 লাগাতে হবে। তাহলে রিসেট বাটনটা পাওয়ার বাটন হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার ক্যাবিনেট চেঞ্জ করতে হবে, এটা আংশিক ঠিক আংশিক ভুল। কারণ হচ্ছে চাইলে ওই সুইচগুলো ইন্ডিভিজুয়ালি খুলে চেঞ্জ করা যায়। অনেক সময় ওরা করতে চায় না, কারণ ওদের কাছে থাকে না, অথবা হবে যে এই সামান্য একটা সুইচের জন্য গোটা ক্যাবিনেট আমি একটা বেচতে পারবো, তার জন্য ওরা দেয় না। ওদের কাছে ইউজুয়ালি অনেক সময় পুরনো ক্যাবিনেট থাকে, সেখান থেকে খুলে ওরা ব্যবহার করাতে পারে। মানে এটা খুব একটা কঠিন বিষয় নয়, কিন্তু ওরা ওই যে মিসগাইড করে যাতে করে তুমি একটা নতুন ক্যাবিনেট কেনো। বাট সেই কারণেই বলছি যে চাইলে সুইচ চেঞ্জ করা যায়, কোনো অসুবিধার কিছু কারণ নেই। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে তাহলে সবই তো হলো, তাহলে গ্রাফিক্স কার্ড বা যে মানে ইন্টারনাল যে সাউন্ড কার্ড থাকে যেটা সাথে আমরা শুনি হুম। বা মাইক্রোফোনের যে রেকর্ডিং করি, সেইটা কোথায় অ্যাকচুয়ালি লাগানো হয়? হ্যাঁ, এটা আমি এটা কি সম্ভবত, পিসিআই ডিভাইসগুলোর মধ্যে পড়ে? হ্যাঁ, এখন ইন্টারনাল সাউন্ড কার্ড তো অলরেডি মাদারবোর্ডের সাথে লাগানোই রয়েছে, ব্যাক প্যানেলে রয়েছে। এবার আমি যদি পিসিআই সাউন্ড কার্ড ব্যবহার করতে চাই, তাহলে ওই যে শেষের দিকে আমি পিসিআই স্লটে যেরকম ইউএসবি কার্ডের কথা বলছি, সেরকম আমি একটা সাউন্ড কার্ড লাগাবো। যদি আমার গ্রাফিক্স কার্ডের দরকার, একটা গ্রাফিক্স কার্ড লাগাবো। সেগুলো সবই যাবে আমার ওই পিসিআই স্লট যেগুলো রয়েছে সেখানে। হ্যাঁ, এবার যদি আমার গ্রাফিক্স কার্ড যদি তার এক্সটার্নাল পাওয়ার দরকার হয়, তাহলে গ্রাফিক্স কার্ডের জন্য পার্টিকুলারলি পাওয়ার কেবল আছে, মানে যেটা SMPS থেকে আসে, সেটা আমাকে কানেক্ট করতে হবে। মানে গ্রাফিক্স কার্ডটাকে আমি মাদারবোর্ডের সাথে তো কানেক্ট করলামই, প্লাস ওর মধ্যে একটা ওই কেবল লাগানোর স্লট থাকবে, পাওয়ার কেবল লাগানোর। সেই স্লটে আমাকে SMPS থেকে যে গ্রাফিক্স কার্ডে 6 পিন প্লাস 2 পিনের একটা পাওয়ার কেবল থাকে, সেইটাকে আমাকে কানেক্ট করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে যেমন আমি একটা USB কার্ড দেখেছিলাম, PCI USB কার্ড, USB কার্ডটা লাগানোর পরে সেখানে আমাকে ওকেই পাওয়ার দিতে হয়েছিল মোলেক্স কানেক্টরের মাধ্যমে। মোলেক্স কানেক্টর কোনগুলো, যেগুলো আমরা আগেকার দিনে ডিভিডি ড্রাইভ ইত্যাদিতে ব্যবহার করতাম, বা এখনও কিছু কিছু জিনিসে লাইট ফাইট ইত্যাদি, LED স্ট্রিপ ইত্যাদিতে ব্যবহার হয়, যেখানে 4খানা পিন মতন থাকে। তো সেরকম একটা কানেকশান ওখানে ছিল, সেটা আমাকে ব্যবহার করতে হয়েছে। তো এরকম কিছু থাকতে পারে। হুম। আচ্ছা, আর ওই যে পেস্ট লাগানোর যে ব্যাপারটা বলেছিলে, ওটা আমরা মানে কিভাবে বুঝবো যে কতটা পেস্ট লাগাতে হবে বা ক্লিন হলো কিনা? ওখানে কি মানে হাত দেওয়াটা কি নিরাপদ? ওখানে হাত দেওয়াটা একদমই নিরাপদ নয়। সুতরাং মানে আমরা যেরকম সাপোজ ব্রাশে যখন আমরা পেস্ট লাগাই, তখন যেরকম আমাদের কিছুটা আন্দাজে নিয়ে করতে হয়। এখন এটা পেস্টগুলো দুরকমভাবে আসে, যেগুলো একটু ভালো কোয়ালিটি সেগুলো সিরিঞ্জের মতন থাকে, সেই ইঞ্জেকশন দেওয়া সিরিঞ্জ। তো সেখানে আমার যখন একটা ব্যালেন্স রয়েছে, আমি জানি এতটা প্রেস করলে যতটা বেরোয় ততটা আমার জন্য ঠিকঠাক। আর একটা ধরনের হয় কৌটোতে ভ্যাসলিনের মতন ওরকম থাকে, তো সেটা আমি আঙুলে করে নিয়ে দিতে পারি। আঙুলে করে নিয়ে যেরকম নর্মাল আমরা গালে ক্রিম লাগানোর জন্য কিছুটা অংশ আমি আঙুল থেকে নিয়ে যেরকম গালে লাগাই, সেরকম গালে না লাগিয়ে ওটা এই প্রসেসরের ওপরে আমি বসাতে পারি। আর তা না হলে আমি সাইটেড হেল্প নিতে পারি, তাকে বলতে পারি তুমি প্রসেসরের মাঝখানে মোটামুটি যাতে করে এমন পরিমাণে দাও যাতে করে ওটা ছড়িয়ে প্রসেসরটাকে কভার করে, ব্যাস। খুব বেশি দেওয়ার দরকার নেই, হ্যাঁ, কম হলেই ভালো, মানে একদম কম নয়, তবে মোটামুটি তো বললাম যতটা ক্রিমের জন্য আমরা নিই ততটাই, যাতে করে ওটা প্রসেসরের চারদিকে ছড়িয়ে যেতে পারে। দাদা, আমার প্রশ্নটা আমি করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে প্রশ্নটা হচ্ছে যে ধরা যাক যে আমার কাছে G41 বা H55 এর একটা মাদারবোর্ড আছে। তো আমার কাছে আরেকটা প্রসেসর আছে i5 এর বা এই জাতীয় সিরিজের, বা র্যামের ক্ষেত্রেও তাই। এখন আমি এটা কিভাবে আমি বুঝবো যে আমার এই র্যামের জন্য এই প্রসেসর কিংবা এই মাদারবোর্ডের জন্য এই র্যাম প্রযোজ্য, এটা কিভাবে বুঝতে পারি? এখন র্যামের ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডে স্পেসিফিকেশানে লেখা থাকবে DDR2 না 3 না 4,
তো সেইটা আমার বোঝার উপায়, আমার ডিডিআরের যে ভার্সন থাকবে আমাকে সেই ভার্সনের র্যাম ইউজ করতে হবে। প্রসেসরের ক্ষেত্রেও মাদারবোর্ডের যে সিরিজ থাকে যেমন 775, 11, যেটাকে সকেট বলা হয়, ইন্টেলের ক্ষেত্রে এরকম বলা হয় LGA 775 যেটা পুরোনোতে ছিল, তারপরে LGA 1150, 1151, 1155, 56, এখন 1200 চলছে, খুব শীঘ্রই হয়তো আরও বেড়ে যাবে। তো এই এরকম সকেট থাকে, মানে সাপোজ i10 10 জেনারেশনের যে এখন প্রসেসর সেটার সকেট নাম্বার হচ্ছে 1200। তো যে মাদারবোর্ড বলবে আমার সকেট হচ্ছে LGA 1200, তার মানে এই মাদারবোর্ডে পার্টিকুলার এই প্রসেসরটা সাপোর্টেড, ঠিক আছে? তো সেই হিসেবে আমাকে জেনে নিতে হবে যে আমার এই মাদারবোর্ডটা কোন সিরিজের, মানে এখানে কোন সকেট রয়েছে, 775 নাকি অন্য কিছু। তো সেইটা দেখে আমি যদি সার্চ করি সাপোজ সাপোর্টেড প্রসেসর ফর 775, LGA 775 এরকম লিখে যদি সার্চ করি তাহলে আমি হোপফুলি পেয়ে যাব। অথবা আমার কাছে যদি একটা পার্টিকুলার সাপোর্টেড একটা পার্টিকুলার প্রসেসর রয়েছে, সাপোজ আমার কাছে রয়েছে Q8400, তো আমি লিখলাম সাপোর্টেড সকেট ফর Q8400, এটা সার্চ করলে আমি পেয়ে যাব LGA 775। হ্যাঁ, তো আমাকে আমার যদি মাদারবোর্ড LGA 775 হয় তাহলেই ওই প্রসেসরটা ব্যবহার করা যাবে। তাছাড়া আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে মাদারবোর্ডের একটা প্রসেসর সাপোর্টেড প্রসেসর লিস্টও পাওয়া যায় ইউজুয়ালি মাদারবোর্ডের যে কোম্পানি তাদের, যেমন অ্যাজরকের ক্ষেত্রে অ্যাজরক, গিগাবাইটের ক্ষেত্রে গিগাবাইট, তাদের ওয়েবসাইটে। তো আমি যদি সাপোজ সার্চ করি সাপোর্টেড প্রসেসর্স ফর গিগাবাইট অরাস মাস্টার Z490, তাহলে কোন কোন প্রসেসর সাপোর্ট করবে তার লিস্টটা আমি পেয়ে যাব, ঠিক আছে? আর যদি অন্য প্রসেসর হয় অন্য সকেটে, তাহলে কিন্তু ওটা প্রপারলি বসবে না, হয় ছোটো হবে বা বড় হবে, ওই পিনে পিনে মিলবে না, ঠিক আছে? সুতরাং প্রপারলি ওটা বসবে না। যদি ঠিকঠাক সাপোর্টেড প্রসেসর হয় তাহলে ওটা সুন্দর করে জায়গা মতন বসে যাবে। আর কারো কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমাদের মানে ব্র্যান্ডের ক্ষেত্রে কোনটা ভালো? আমরা দেখেছি অনেক সময় অনলাইনে বিভিন্ন পার্টস গুলোর ওপর, মানে এই যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলোর ওপর ডিসকাউন্ট চলে অনেক সময়। তো আমাদের জন্য কোনটা ভালো, অফলাইন থেকে দেখে কিনে নিয়ে আসা নাকি অনলাইন থেকে কেনা? কারণ অনলাইন থেকে কিনলে অনেক সময় তো ফেরত দেওয়াটা আবার রিটার্ন করাটা একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে। এখন এই বিষয়ে আমি আমার দীর্ঘ মতামত আমি কোনো একটি ক্লাসে আমি ব্যক্ত করেছিলাম। ইন আ নাটশেল আমি অনলাইন প্রেফার করি। তার কারণ হচ্ছে প্রথম কথা আমি নিজে দেখে শুনে সমস্ত, কারণ এখন একটা দোকানে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করছি এই মাদারবোর্ডে কী আছে, জানি না, আপনি কোনটা নেবেন বলুন, মানে তাদের যে ব্যবহার, সেই জায়গা থেকে আমি অনলাইন প্রেফার করি, যেহেতু আমি নিজে দেখে শুনে কিনতে পারি। প্লাস আমার কাছে মনে হয় যে অনলাইন রিটার্নটা অনেক ইজি। একটা অফলাইনে রিটার্ন তো হয় না, কোনো কিছু খারাপ বেরোলে বলবে যান সার্ভিস সেন্টারে যান, আর তারপর সার্ভিস সেন্টার 2 সপ্তাহ 2 মাস ঘোরাবে। কিন্তু যেহেতু ইউজুয়ালি আমাদের অনলাইন রিটেলারগুলো 10 ডেজ রিপ্লেসমেন্ট দেয়, রিটার্নও দেয়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় অনলাইনটা আমার জন্য অ্যাজ এ ব্লাইন্ড পার্সন অনেক বেশি ইজি এবং রিলায়েবল। Any more? আদাব দাদা, আমি মুতাসিম বিল্লাহ আবারও আসলাম। শুরুতে ছিলাম এবং শেষে আবারও একটু প্রশ্ন করতে যাচ্ছি। আমাদের যে পিসির মধ্যে যে সামনের দিকে যে আমাদের ইউএসবি কেবলগুলো যেগুলো রয়েছে, এবং এটা যদি কখনো নষ্ট হয়ে যায়, তো এগুলো কি রিপেয়ার করা যায় কিনা বা রিপ্লেস করা যায় কিনা? আচ্ছা, এখানে বলি যে আমার প্রথম পিসি, কথা, হ্যাঁ আমি বলছি, জি এটা রিপেয়ার করা যায় না বললেই ঠিক বলা হবে। রিপেয়ার করা যায় না, এবার রিপ্লেস করা যেতে পারে, বাট এটা ডুয়েবল। এবারে ডুয়েবল এই কারণেই বলছি, সাপোজ আগে গৌতমদার প্রশ্নের উত্তর আমি বলেছিলাম যে পাওয়ার সুইচ, রিসেট সুইচগুলো মোটামুটি কাইন্ড অফ সেম ডিজাইনের, মানে সাপোজ আইবলের ক্যাবিনেটেও যেরকম, জেব্রনিক্সেরও সেরকম, কুলার মাস্টারও মোটামুটি সেরকমই থাকে শেপে। কিন্তু ইউএসবি স্লটগুলো, ইউএসবি অ্যান্ড হেডফোনের স্লটগুলো, সেইগুলো কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এমনকি মডেল টু মডেল ভ্যারি করে। আমি কুলার মাস্টারের একটা অন্য ক্যাবিনেটে দেখেছি, সেটা ডান দিকে একটা মানে সাইড বাই সাইড, আমার এখানে যেটা রয়েছে ওপর নিচ, মানে ওপরে হেডফোন নিচে মাইক্রোফোন এরকম। তো এইগুলো ভ্যারি করে। এখন যেটা হয় যে কম দামি ক্যাবিনেটের ক্ষেত্রে বিশেষ করে, যে কোম্পানি এই ছোটো ছোটো পার্টসগুলোকে দেয় না, মানে তাদের ব্যবসায়িক কারণে, মানে দেয় না মানে বাজারে ছাড়ে না, বা হয়তো তারা বাজারে রেখেছে, মানে চাইলে কিনতে পারে কেউ, কিন্তু আপনি যখন কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলছেন এটা একটু দেখুন তো,
তিনি খুব ভালোভাবেই জানেন যে এটা আপনাকে যদি দিই তাহলে মানে উনি যদি দেন আপনাকে চেঞ্জ করে, তাহলে আপনি ক্যাবিনেটটা চেঞ্জ করবেন না, তো বলবেন না এটা তো হবে না, আপনাকে ক্যাবিনেট চেঞ্জ করতে হবে। টেকনিক্যালি রিপ্লেস অবশ্যই করা যায়, কিন্তু এটা অনেকে করে দিতে চায় না, এটা একটা গল্পের আছে, গণ্ডগোলের আছে। তবে এই যে বললাম যে পাওয়ার সুইচ, রিসেট সুইচ, এগুলোর জন্য বিষয়টা যতটা ইজি, ইউএসবির ক্ষেত্রে ততটা ইজি নয়। কারণ যে বললাম, তাহলে আপনাকে সাপোজ জেব্রনিক্সের হলে আপনাকে জেব্রনিক্সেরই খোঁজ করতে হবে কোনো ক্যাবিনেট, ওই রেঞ্জের কোনো ক্যাবিনেট, তাহলে আপনার ইউএসবি পোর্ট মিলতে পারে। তা না হলে আর একটা জিনিস করা যায়, যারা আপনারা মনে করছেন, দুটো উপায় আছে। একটা উপায় আমি অলরেডি বলেওছি, যে যদি আপনাদের ফ্রন্টে ইউএসবি প্রবলেম হয়, আপনারা ব্যাক সাইডে ব্যবহার করুন। যদি ব্যাক সাইডে মনে হয় কম পড়ে যাচ্ছে, আপনারা অ্যাডিশনাল পিসিআই ইউএসবি ব্যবহার করুন। এবার সেক্ষেত্রে আপনি বলতে পারেন না আমার কম্পিউটারটা এমন জায়গায় রাখা, পেছনে গিয়ে লাগানোটা সবসময় সম্ভব হয় না, ফ্রন্ট হলে আমার সুবিধা হয়। সেক্ষেত্রে আরও এক ধরনের ইউএসবি প্যানেল পাওয়া যায়, যেটা কিনা আপনার ডিভিডি ড্রাইভের যে স্লটগুলো থাকে, এবার ডিভিডি ড্রাইভের তো এখন নয়, নতুন ক্যাবিনেটগুলোতে ডিভিডি ড্রাইভের স্লট অনেক সময় দিচ্ছেই না, কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড যে ক্যাবিনেটগুলো হয় তাতে দুটো ডিভিডি ড্রাইভের স্লট থাকেই। এখন আমি যদি ধরেও নিই যে আপনার একটা ডিভিডি ড্রাইভ রয়েছে, আপনি ব্যবহার করেন ডিভিডি ড্রাইভ, তৎসত্ত্বেও একটা স্লট কিন্তু আপনার ফাঁকা থাকছে। তো কিছু রকম ফ্রন্ট প্যানেল ইউএসবি পাওয়া যায়, যেটা কিনা ওই ডিভিডি ড্রাইভটার একটা পার্টকে খুলে ওইখানটায় লাগানো হবে। মানে আপনার ডিভিডি ড্রাইভের তলায় দেখবেন এরকম 2খানা কি 4খানা ইউএসবি পোর্ট এক্সট্রা অতিরিক্ত। তো সেইটাকে আপনি লাগিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যদি একান্ত আপনার মনে হয় আপনি চেঞ্জ করতে পারছেন না, অথচ আপনি ক্যাবিনেটও চেঞ্জ করতে চাইছেন না, তাহলে ওরকম কিছু খোঁজ করবেন, ফ্রন্ট প্যানেল, ইউএসবি ফ্রন্ট প্যানেল, ঠিক আছে, এরকম টাইপের দিয়ে সার্চ করলে আপনি পাবেন, এরকম টাইপের কিছু সার্চ করে। তো সেটা আপনি ওই ডিভিডি ড্রাইভের স্লটে আপনি ওটাকে লাগিয়ে দিতে পারেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক। থ্যাংক ইউ প্রদীপ দাদা। ওয়েলকাম। আর কারো কিছু জিজ্ঞাসা? আচ্ছা, আমি কোনো প্রশ্ন করছি না, একটা অবজারভেশন করছি। হুম 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 হুম। আমি প্রায় কম্পিউটার ইউজ করছি, কিন্তু এতদিন আমি সিপিইউর ভেতরে র্যাম ছাড়া কিছুই জানতাম না। তো আজকের ক্লাস থেকে পুরো ভেতরের মানে সিপিইউর ভেতরের যে পুরো মানচিত্র সেটা পুরো পরিষ্কার হয়ে গেল। এর জন্য মানে অসংখ্য ধন্যবাদ। অন্য ক্লাসগুলো তো ভালো হয়ই, আজকের ক্লাসটা মানে খুবই একদম পরিষ্কার করে দিয়েছি ভেতরটাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? না, ওনার আজকে অ্যাসাইনমেন্ট দেওয়ার ব্যাপারে মনে হয় একটা কথা হয়েছিল বা এই ব্যাপারে। আমি এটা শেষে বলছি, আর যদি কারো প্রশ্ন থাকে কিছু করুন, নাহলে আমি এন্ড আপ করব। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটা হলো যে আমার এটা কিবোর্ড সংক্রান্ত কোশ্চেন, যেটা আমাদের গত ক্লাসে ছিল আর কি। তো কোশ্চেনটা হলো যে আমার যেখানে অ্যাড থাকার কথা, অর্থাৎ Shift+F2 প্রেস করলে অ্যাড আসতো, সেখানে হচ্ছে আমার কোড আসছে হুম যখন হুম, Shift+। বুঝতে পেরেছি। আপনার যেটা হয়েছে আনিস ভাই, আপনার কিবোর্ড লেআউটটা ইউএস থেকে ইউকে হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি কিবোর্ডটাকে ইউকে থেকে চেঞ্জ করে থাকার ইউএস কথা করুন। সেখানে হয়ে যাচ্ছে সেমিকোলন। জি, বুঝি নাই। আপনার যে কিবোর্ড লেআউটটা, সেটা আমরা তো ইউজুয়ালি ইউএসএ ব্যবহার করি, তো আপনারটা ইউকে হয়ে গেছে। এই যে সেটআপটা আপনি বলছেন যে Shift+2 @এর জায়গায় কোড, এটা হচ্ছে ইউকে লেআউট। তো আপনি আপনার কিবোর্ডের লেআউটটা, আপনি যেখান থেকে কিবোর্ড অ্যাড করেন সেখান থেকে আপনি ইউএস কিবোর্ডটাকে অ্যাড করে দিন, ইউকেটাকে রিমুভ করে দিন, তাহলে আপনার এই প্রবলেমটা সলভ অর্থাৎ হয়ে যাবে। অর্থাৎ ওই যে আমরা যেখানে যে ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অ্যাড কিবোর্ড যেটা, হ্যাঁ ওখান হ্যাঁ হ্যাঁ, থেকে আমি চেঞ্জ করব, তাই তো? একদম একদম, ওখান থেকে আপনি চেঞ্জ করবেন। তাহলে এটা আমার ইউএস করব, ইংলিশ ইউএস, তাই তো? হ্যাঁ, ইংলিশ ইউএস করবেন। ওকে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, এটাই আমার জানা ছিল। আজকে ক্লাসে একটু লেট করে আসলাম আমার ডাটা প্রবলেমের কারণে। তো যাই হোক, সর্বশেষ আসতে পারলাম আর কি, অনেক লেটে আর কি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কেউ কিছু বলবেন, কোনো প্রশ্ন?
আচ্ছা, মনে হয় আর কোনো প্রশ্ন নেই। তাহলে আমি ওয়াইন্ড আপ করছি এবারে। আচ্ছা, প্রথম কথা আমরা শুরুতে আমি বলেছি যে এই বিষয়ে আর একটি মাত্রই ক্লাস হবে এবং এটাই ফাইনাল। মানে এই পার্টিকুলার টপিকে ইন্ট্রোডাকশন টু দ্য কম্পিউটার হার্ডওয়্যার ফর দ্য ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সেটার উপরে আমাদের শেষ ক্লাসটা হবে আগামী সোমবার। ওই ক্লাসে কি হবে? ওই যেটা হয় উপসংহার। তো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলবো, কিভাবে আপনারা অ্যাসাইনমেন্টটা পাবেন, কিভাবে সেটা আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে। টোটাল অ্যাসাইনমেন্ট সেটা আমি আপনাদেরকে দেব ওই দিন। প্রথম অ্যাসাইনমেন্ট আমাদের টোটাল 3টে অ্যাসাইনমেন্টের গল্প আছে। প্রথম অ্যাসাইনমেন্টটা ওই দিন দেওয়া হবে, সমস্ত ডিটেলস ওই দিন আলোচনা করা হবে, প্লাস টোটাল কোর্সের ওয়াইন্ড আপ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেইটা, কিছু বেসিক আড্ডা, মানে যেটা হয় একটা শেষ ক্লাসে যেটা হয় সেরকম কিছু হবে। বা আমি নিজে একবার নিজে স্মৃতিগুলো হাতড়ে নেব যে কোনো কিছু যেটা ইম্পর্টেন্ট আমি মিস করে গেছি, বলিনি, এরকম যদি কোনো বিষয় থাকে বা আপনাদের যদি কিছু মনে হয়, সেটা আপনারা আমাকে অফলাইনেও বলতে পারেন যে এই বিষয়টা টাচ করা হয়নি বা এই বিষয়টাতে আরেকটু, বা ওই দিনও ডিরেক্টলিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, এই বিষয়টা আরেকটু বুঝতে পারিনি। তো ওভারঅল ওই দিন আমাদের শেষ ক্লাস এই টপিকে, এবং আমাদের কোর্সটা এখানে, ওই কোর্সটা, এই পার্টিকুলার কোর্সটা সেখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের বেসিক নেটওয়ার্কিংয়ের ওপরে একটা কোর্স হবে, এই দুটো মিলিয়ে আপনাদের সার্টিফিকেট। তার মাঝখানে আমি আপনাদেরকে আগাম জানিয়ে রাখছি যে আমরা কিছু স্পেশাল গেস্টকে ইনভাইট করার চেষ্টা করছি এবং তারা একটু বেশি স্পেশাল আমাদের জন্য। কেউ গুগল থেকে থাকতে পারেন, মাইক্রোসফটের হেড অফিস থেকে কয়েকজন থাকতে পারেন। তাদের সাথে ইনিশিয়াল কথাবার্তা আমাদের হয়েছে, এখনও কনফার্ম নয় পুরোপুরি। তো সেটা নিশ্চয়ই টাইম টু টাইম আপনাদেরকে খবর দেব। আপনারা যারা টাচে আছেন একটু টাচে থাকবেন। সংখ্যাটা আস্তে আস্তে কমছে, সেটা ভীষণই আমার জন্য দুঃখ এবং লজ্জাজনক কিছুটা, বাট হোয়াট এভার। তো আপনারা টাচে থাকবেন। আমরা চেষ্টা করছি আরও বেটার কিছু করার। আপনাদের যদি কিছু বেটার প্ল্যানিং থাকে সেগুলো আমরা নিশ্চয়ই টাইম টু টাইম শুনবো, বা আপনারা পরের দিন বলবেন যে আপনাদের কোনো আইডিয়া আছে কি না। বেসিক নেটওয়ার্কিংয়ের ওপরে যে কোর্সটা সেটা এত দীর্ঘ হবে না, সেটা শর্টে হবে। তারপরে আমাদের টুকিটাকি আপনারা অনেকে বলেছেন, আমি 2-3টে জিনিস ভেবেছি। একটা হচ্ছে যে আমি কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন্যান্সের কথা প্রসঙ্গক্রমে বলেছি। আমি ওভারঅল কম্পিউটার উইন্ডোজ মেনটেন্যান্স কী আমাদের করা উচিত সেই সবের বিষয়ে, কিছু সেটিংসের বিষয়ে, কিছু পারফরম্যান্স বুস্টের বিষয়ে আলোচনা করব। একটা আমি করব অ্যাডভান্স ফিচার্স অফ জজ অ্যান্ড এনভিডিএ, তার উপরে একটা এরকম ছোটো এরকম অনেকগুলো চলবে আমাদের টাইম টু টাইম। হ্যাঁ, সেগুলো আমরা টাইম টু টাইম করব, কারণ এটা আমাদের যেহেতু চলতে থাকবে। তো আপনারা নিশ্চয়ই প্রত্যেকে টাচে থাকবেন যারা থাকতে চান এই আর কি। আর বাকি আপনারা যা বললাম অ্যাসাইনমেন্ট বা ইত্যাদি ওই সমস্ত সার্টিফিকেশনের বিষয়ে যা বিষয়, সেগুলো আমরা সব থেকে একদম ইন ডিটেইলে পরের দিন আলোচনা, এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড ইত্যাদি সমস্ত কিছু আমরা নেক্সট ক্লাসে করে ফেলব। এইটুকুই আপাতত আজকে এখানেই আমরা শেষ করছি। যারা জয়েন করতে পারলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা পরবর্তীতে আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেহেতু সমস্ত ভিডিওগুলো পোস্টেড হচ্ছে, তো আপনারা একটুখানি টাইম পেলে একটুখানি ওগুলোকে পুনরায় শুনে নেবেন। অন্ততপক্ষে একটি বার শুনে নিলে খুব সুবিধা হবে, কারণ আপনারাও অনেকেই এই বিষয়টাতে কিন্তু পুরো নতুন। তো পরপর আমরা 10টা দিন, মানে প্রায় 10 সপ্তাহ, 11 সপ্তাহ, মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ দিয়েছি আমরা। 11 সপ্তাহের মধ্যে এই প্রায় 10 দুগুণে 20 ঘন্টা আমরা আলোচনা করেছি। তো সেইগুলো হঠাৎ করে একবার শুনে তো মনে রাখাটা খুব কঠিন। তো আপনারা যদি আর একটি বার শুনে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। এই আপাতত বিষয়। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।